হরিশ মুখুজ্জে একজন, যাকে বলে নিজেই নিজেকে গড়া মনুষ্য। সমাজ সংসার থেকে তিনি কখনো কোনো সাহায্য বা দয়া পাননি, কখনো কারু মুখাপেক্ষীও হননি। কুলীন বংশের সন্তান, তাঁর পিতার মোট 3টি পত্নী এবং হরিশ পিত্রালয়ে বাস করার সুযোগ থেকে জন্ম থেকেই বঞ্চিত। তাঁর পিতা পুত্র উৎপাদন করেই তার মাকে ধন্য করেছেন। সেই পুত্রের জন্য কোনো দায় তিনি নিজে কখনো বহন করেননি। মামা বাড়িতে অনাদরে অবহেলায় মানুষ হয়েছে হরিশ। মামারাও দরিদ্র, ভাগিনের পড়াশোনার জন্য পয়সা খরচ করতে তারা পরামুখ, এবং যেহেতু তারা নিজেরাও কুলীন, সুতরাং তাদের নিজেদেরও তো সন্তানাদি কম নয়। বিদ্যালয়ে বিনা বেতনের ছাত্র হয়ে কিছুদিন পড়াশোনা করল হরিশ। তারপর বিদ্যালয়ের পাঠ অসমাপ্ত রেখেই এক সময় তাকে বিদায় নিতে হলো। মামারা ইতিমধ্যেই তাদের নিজের ভার নিজেদের বুঝে নিতে বলেছেন। হরিশের ওপরে একটি ভাই আছে, কিন্তু সে একটি অপদার্থ। কোনো রকম জীবিকার পথ না পেয়ে সে ইতিমধ্যেই একটি বিবাহ করে ফেলেছে। কুলীন সন্তানের পক্ষে এটাই সহজতম কাজ। সংসার প্রতিপালনের জন্য হরিশকে 14 বছর বয়সেই চাকুরির সন্ধানে বেরিয়ে পড়তে হলো। কিন্তু যে বালক একটিও পাশ করেনি, তাকে কে কাজ দেবে? ইংরেজের কেরানি উৎপাদনের জন্য প্রবর্তিত শিক্ষা প্রণালীর কুফল ইতিমধ্যেই ফলতে শুরু করেছে। অনেক পাশ করা যুবকই চাকুরির জন্য হন্যে হয়ে ঘোরে, কিন্তু সকলের উপযোগী চাকুরি নেই। বাড়তে থাকে বেকারত্বের সংখ্যা। হরিশ নিরুদ্যম না হয়ে ডাকঘরের সামনে দোয়াত কলম নিয়ে বসতে লাগলো নিয়মিত। সামান্য দক্ষিণার বিনিময়ে লোকের মানি অর্ডার ফর্ম পূরণ করে কিংবা দরখাস্ত বা চিঠিপত্র লিখে দেয়। তার হস্তাক্ষর সুন্দর, ইংরেজি বানানো নির্ভুল। এই জন্য সে কিছু কিছু কাজ পায়। কয়েক বছর এইভাবে কাটাবার পর এক নিলামওয়ালার নজর পড়ল হরিশের ওপর। ছেলেটি চিঠিপত্র খুব ভালো লেখে, সেই জন্য নিলামওয়ালা হরিশকে ডাকঘরের দরজা থেকে তুলে নিয়ে গিয়ে নিজের অফিসে কাজ দিল। মাস মাহিনা 10 টাকা। কৈশোর বয়স থেকেই হরিশের বুকের মধ্যে প্রবল অভিমান ও ক্ষোভ জমে আছে। তার মনে হলো এই সমাজ যেন ষড়যন্ত্র করে তাকে একজন 10 টাকা বেতনের কেরানি বানিয়ে রাখতে চায়। কিন্তু সে কিছুতেই এই ব্যবস্থা মেনে নেবে না। বংশমর্যাদা কিংবা বিত্ত কোনোটাই তার নেই, শুধু রয়েছে ব্রাহ্মণত্বের অহংকার। সে বুঝলো এখনো বিদ্যার কদর আছে। এ যুগ ইংরেজি বিদ্যার যুগ। উত্তম রূপে ইংরেজি আয়ত্ত করতে পারলে সাহেবদের কাছে সমাদর পাওয়া যায়। বিদ্যা চর্চাই ব্রাহ্মণের বৃত্তি, সুতরাং সুদ্দুর কায়েতের তুলনায় সেই বা পিছিয়ে থাকবে কেন? হরিশ নিজের উদ্যমে বিদ্যা চর্চার জন্য কোমর বেঁধে লাগলো। সারাদিন আপিসের পরিশ্রমের পর সে চলে যায় পাবলিক লাইব্রেরিতে। হাতের কাছে যে বই পায় সেই বইই পড়ে ফেলে। খান কয়েক অ্যাডিনবরা ক্রনিকল পড়ে থাকে সামনের তাকে। সেগুলি রোজ এসে পড়ে পড়ে মুখস্থ করা শুরু করলো সে। কবিতা মুখস্থ করার বদলে সংবাদপত্র মুখস্থ করলে দ্রুত ভাষা শিক্ষা করা যায়। বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে হরিশ বিড়বিড় করে সেই দিন অতীত সংবাদপত্রের বিভিন্ন অনুচ্ছেদ আবৃত্তি করে। ইংরেজি ভাষায় কিছুটা দক্ষতা অর্জনের পর হরিশ পড়তে শুরু করলো ইতিহাস, অর্থনীতি, দর্শন বিষয়ক গ্রন্থ। এই সদ্য যুবকের আর কোনো বাসনা নেই, আহার পরিচ্ছদ বিষয়ে হুঁশ নেই, একমাত্র নেশা বই পড়া। 10 টাকা বেতনে আর কিছুতেই সংসারে ব্যয় সংকুলান হয় না। আবার সেই টাকা থেকেই কখনো কখনো হরিশ লোভ সংবরণ করতে না পেরে 2-1খানা পুস্তক ক্রয় করে ফেলে। নিলামওয়ালাকে একদিন হরিশ অনুরোধ জানালো কিছু বেতন বৃদ্ধি করার জন্য। নিলামওয়ালা সে প্রস্তাবে তো কর্ণপাত করলই না, উল্টে 2-1টা কটু কথা বলে ফেললো। সেদিনই এক কথায় কর্মত্যাগ করে বেরিয়ে এলো হরিশ। আবার ডাকঘরের সামনে বসে 2-1 পয়সার বিনিময়ে দরখাস্ত ইত্যাদি লেখা। সেই সঙ্গে সঙ্গে পাবলিক লাইব্রেরিতে গিয়ে গ্রন্থপাঠ চলতে লাগলো সমান উদ্যমে। শিক্ষার ব্যাপারে তার কোনো গুরু নেই, সে নিজেই নিজের শিক্ষক। তার প্রধান সম্বল তার জেদ। এদিকে গৃহে ঘোর অশান্তি, অনিয়মিত উপার্জনে সংসার একেবারে পর্যদুস্ত। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার জননীর সূচিবাতিক বাড়ছে এবং আরো বেশি মুখরা হচ্ছেন। ভ্রাতৃজায়াটিও তেমন শান্ত প্রকৃতির নয়। সেই জন্য শাশুড়ি বধূর ঝগড়ায় বাড়িতে আর কাকচিল বসতে পারে না। ডাকঘরের সামনে আসন পেতে দোয়াত কলম নিয়ে বসে থাকতে থাকতে সদ্য যুবক হরিশের মনে হয় এই সমাজ তাকে পায়ের তলায় চেপে রাখার চেষ্টা করছে। হৃদয় বৃত্তি প্রসারে তো সুযোগ দেবেই না, বরং প্রতিদিনই অনাহারে থাকার আশঙ্কা। তবু সে দাঁতের দাঁত চেপে বলে, পারবে না, কিছুতেই পারবে না।
সে এই সমাজকে এক হাত দেখে নেবার জন্য প্রতিদিন তীব্র শপথ গ্রহণ করে মনে মনে। একদিন দ্বিপ্রহরে কোনো খাদ্য জোটে না, তবু অপরাহ্নে পাবলিক লাইব্রেরিতে এসে যাওয়া বন্ধ করে না। গ্রন্থপাঠের ক্ষুধা তার দিন দিন বর্ধিত হচ্ছে। প্রবল আত্মাভিমানের জন্য সে আর চাকুরির উমেদারিতে লোকের দ্বারে দ্বারে ঘুরবে না ঠিক করেছে। এই সময় একদিন সংবাদপত্রে একটি বিজ্ঞপ্তি চোখে পড়ল তার। মিলিটারি অডিটর জেনারেলের আপিসে একজন কর্মীর পদ খালি হয়েছে। সে পদে নিয়োগের জন্য প্রার্থীর মধ্যে থেকে একজনকে বাছাই করা হবে লিখিত পরীক্ষার ভিত্তিতে। মাহিনাও ভদ্রগোছের, মাসে 25 টাকা। হরিশ সেই পরীক্ষায় বসলো এবং প্রথম স্থান অধিকার করলো। চাকুরিতে প্রতিষ্ঠিত হবার পর অনেকখানি স্থিতি হলো হরিশের জীবনে। এরপর সাধারণ মধ্যবিত্তের জীবন যেভাবে চলে সেভাবেই হরিশের জীবন চালিত হবার কথা ছিল। কিন্তু হরিশ সে ধাতুতে গড়াই নয়। মায়ের অনুরোধে বিবাহ করতে হলো তাকে, কিন্তু সেই পত্নীর মৃত্যু হলো অবিলম্বে। অল্প দিনের মধ্যেই দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করলো, কিন্তু এই বিবাহও সুখের হলো না। পিতৃস্নেহ বঞ্চিত হরিশ বাল্যকাল থেকেই মাতৃভক্ত, কিন্তু তার মায়ের সঙ্গে বনিবনাও হলো না তার স্ত্রীর। তার মা পুত্রের বিবাহ দেবার জন্যই ব্যগ্র ছিলেন, আবার বিবাহিত পুত্রকেও বধূর কাছ থেকে সরিয়ে নিয়ে নিজে একলা আগলে রাখতে চান। বাঙালি পরিবারের সেই চিরকালীন শাশুড়ি বধূর বিবাদ হরিশের বাড়িতে একেবারে সংহার মূর্তি ধারণ করলো। হরিশ মাকে কটু কথা বলতে পারে না, আবার স্ত্রীকেও সান্ত্বনা দেবার কোনো উপায় নেই। আস্তে আস্তে সে সংসার সম্পর্কে উদাসীন হয়ে যেতে লাগলো। তখন কিছুদিন ধর্মের দিকে ঝুঁকলো হরিশ। ঈশ্বরের প্রতি তার অগাধ বিশ্বাস। তার মতো এক সহায় সম্বলহীন বালকের প্রতি ঈশ্বর নজর রেখেছেন, তাই সে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। নতুন আপিসে যোগ দেবার 1 বৎসরের মধ্যেই পদোন্নতি হয়েছে তার, বেতন হয়েছে দ্বিগুণ। ঈশ্বরের দয়া ছাড়া এ কি সম্ভব? মাত্র 19 বছর বয়সী কজন যুবক এত টাকা মাহিনার চাকুরি করে? প্রিন্স দ্বারকানাথের বিদ্রোহী পুত্র দেবেন্দ্রবাবু একেশ্বরবাদী ব্রাহ্ম ধর্ম প্রচার শুরু করলে হরিশ আকৃষ্ট হলো সেদিকে। জননীর প্রবল আপত্তি অগ্রাহ্য করেও সে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হলো এবং তার বাসস্থান এলাকা ভবানীপুরে ব্রাহ্ম সমাজের একটি শাখা স্থাপন করে প্রবল উৎসাহে প্রচার করতে লাগলো এই নতুন ধর্মের বাণী। কিন্তু শুধু ধর্মের কাছে আশ্রয় নিয়েই তার মন শান্ত হলো না, তার আরো কিছু চাই। ইতিমধ্যে সে আর একদিকে পরীক্ষা চালাতে লাগলো। তার নিজের যত্নে শেখা ইংরেজি ভাষায় জ্ঞান ঠিক কতখানি হয়েছে সেটা তার জানা দরকার। তার যে স্কুল কলেজের কোনো ডিগ্রি নেই সে চিন্তা প্রায়ই তাকে পীড়া দেয়। সে কিছু কিছু ইংরেজি রচনা পাঠাতে লাগলো পত্রপত্রিকায় ছদ্মনামে। সেগুলি সবই ছাপা হলো অনায়াসে। কাশীপ্রসাদ ঘোষের হিন্দু ইন্টেলিজেন্সার পত্রিকায় ছাপা হলো তার বেশ কয়েকটি রচনা। বাবু কাশীপ্রসাদ বিখ্যাত ইংরেজ নবিশ, তবু হাজার হোক তিনি একজন নেটিভ। এবার হরিশ তার রচনা প্রেরণ করলো সাহেবদের বিখ্যাত পত্রিকা ইংলিশম্যানে। সেই পত্রিকার সম্পাদক মিস্টার কব হ্যারি সেই রচনা শুধু যে সাগ্রাহে প্রকাশ করলেন তাই নয়, তিনি অনুসন্ধান করলেন এই অজ্ঞাতনাম লেখকটি কে, যার লেখনী এত ক্ষুরধার, যার ইংরেজি ভাষা জ্ঞান একেবারে সাচ্চা ইংরেজদের মতো। এবার হরিশের আত্মবিশ্বাস দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হলো। সমাজে আর কেউ তাকে অগ্রাহ্য করতে পারবে না। বিলাত থেকে প্রকাশিত ইংরেজি ভাষার পত্রপত্রিকা এবং ইংরেজি গ্রন্থরাজি গোগ্রাসে গেলার ফলে একদিকে যেমন সে ব্রিটিশ জাতির ইতিহাস, তাদের সামাজিক রীতিনীতি ও রাজ্য শাসন প্রণালী সম্পর্কে অনেক কিছু জেনে গেল, সেই রকম অন্যদিকেও তার এক নতুন জ্ঞানের উন্মেষ হলো। প্রায় বাল্যকাল থেকেই সে ইংরেজি সভ্যতার অনুরাগী, কিন্তু তাদের সম্পর্কে অনেকখানি জ্ঞান আহরণের পর সে এই সভ্যতার কিছু বৈপরীত্যেও হদিশ পেল। ইংরেজরা স্বাধীন নামক বস্তুটিকে অতিশয় শ্রদ্ধা করে। স্বদেশে ইংরেজ তার সন্তানদের স্বাধীন চেতা এবং স্বাধীনতার প্রহরী হবার শিক্ষা দেয়, কিন্তু সেই ইংরেজি অন্য জাতির স্বাধীনতার কোনো তোয়াক্কা করে না। ইংরেজদের রচনা পড়েই হরিশের মনে আস্তে আস্তে স্বাধীনতার বোধ জাগতে লাগলো। সে চতুর্দিকে মুখ ঘুরিয়ে দেখে বুঝতে পারলো তার দেশবাসীর মধ্যে এই বোধের এত অভাব। সেজন্যই বুঝি ইংরেজ আজ ভারতবাসীকে মানুষ বলেই গণ্য করে না। ইংরেজ এই দেশ জয় করেছে বটে, কিন্তু এই দেশ শাসন করার ব্যাপারে কোনো ভারতীয়ের কোনো মতামত ধতর্বের মধ্যেই আনে না। এমনটি তো মুঘল আমলেও হয়নি। হরিশ ঠিক করলো ইংরেজদের কাছ থেকে দেশের জন্য যতখানি সুযোগ সুবিধা আদায় করা যায় সেই জন্য কলম ধারণ করবে। কিছুদিন পরে সাংবাদিক হিসেবে বেশ খ্যাতি অর্জনের পর তার হাতে এসে গেল হিন্দু পেট্রিয়ট নামে একটি পত্রিকার পুরোপুরি সম্পাদনার ভার। এবার তার লেখনী থেকে আগুন ঝরতে লাগলো। এখন হরিশ মুখুজ্জে দেশের কেউ কাটাদের মধ্যে স্থান পেয়েছেন। এক ডাকে সকলে তাঁকে চেনে। স্বয়ং লর্ড ক্যানিং পেয়াদা পাঠিয়ে হিন্দু পেট্রিয়টের কপি অগ্রিম সংগ্রহ করে নিয়ে যান।
সমাজের প্রধান ব্যক্তিরা হরিশকে স্কন্ধে তুলে নাচতে পারলে যেন বর্তে যান। সমাজের একেবারে নিমতলা থেকে হরিশকে এক পা করে এই শীর্ষস্থানে উঠতে হয়নি। তার উত্তরণ লম্ফে লম্ফে। সেই একই অফিসে তিনি এখন 400 টাকা বেতনে অতি উচ্চ পদে প্রতিষ্ঠিত। হিন্দু পেট্রিয়ট চালাবার জন্য তিনি নিজে অকাতরে অর্থ ব্যয় করেন। ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, যেখানে শুধু জমিদার এবং অতি ধনাঢ্য এবং অতি খ্যাতিমান মানুষরাই সভ্য, সেখানে হরিশকেও সভ্য পদে বরণ করে নেওয়া হয়েছে এবং হরিশ সেখানে কিছু রাজনৈতিক কাজকর্ম শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে তিনি মনোযোগ দিয়ে অধ্যয়ন করছেন আইন। সিপাহী যুদ্ধ চলাকালীন হরিশের পত্রিকা একদিকে যেমন সিপাহীদের দুষ্কর্মের সমালোচনা করেছে, সেই রকমই প্রতিশোধ স্পৃহায় ইংরেজরা যখন উন্মত্ত হয়ে উঠল তখন তাদের সংযত হবার জন্য হরিশ যুক্তিতর্কের জাল বিস্তার করেছেন নিপুণভাবে। সেই সময় লেখনী চালনার জন্য তিনি আহার নিদ্রারও সময় পাননি। সিপাহী যুদ্ধ নির্বৃত্ত হবার পর হরিশের মধ্যে আর একটা পরিবর্তন এলো। ইংরেজের হাতে এই দেশ যে কতখানি অসহায় তা যেন তিনি নতুনভাবে অনুভব করলেন। ইংরেজ 2-4টি ভারতীয়দের সঙ্গে হৃদ্রতাপূর্ণ ব্যবহার করতে পারে, কিন্তু আবার যে কোনো সময়ে সমগ্র ভারতীয় জাতিকে অবমাননা করতে কিংবা যে কোনো প্রকার শাস্তি দিতে তাদের কোনো দ্বিধা নেই। সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই ইংরেজের হাতে। সিপাহীদের বিদ্রোহ এক হিসেবে ব্যর্থ হলো না। সিপাহীরা যুদ্ধে হেরে গেল বটে, কিন্তু এই উপলক্ষে অনেক মানুষের মনে জেগে উঠল দেশাত্মবোধ। হরিশ ধনী সমাজের নয়নের মণি হয়ে উঠলেও তাদের সঙ্গে তার বেশি দিন ভালো লাগলো না। তিনি যে অতি দরিদ্র পরিবারের সন্তান এ কথা তিনি কিছুতেই ভুলতে পারেন না। তার যখন অর্থ ছিল না, প্রতিপত্তি ছিল না, তখন কেউ তো তার দিকে ফিরেও চায়নি। এখন ধনীরা তাদের গৃহে খানাপিনার জন্য হরিশকে ডাকেন, কিন্তু হরিশ তখনও তাদের কঠোর কথা শুনিয়ে দিতে দ্বিধাবোধ করেন না। একমাত্র নবীন কুমার সিংহের সঙ্গে তার বেশ সৌহার্দ্য জমে গেল। বয়সের যথেষ্ট ব্যবধান থাকা সত্ত্বেও তারা পরস্পরকে তুমি সম্বোধন করেন। ধনীদের থেকে মুখ ফিরিয়ে হরিশ মনোযোগ দিলেন দেশের সাধারণ মানুষের দিকে। সিপাহী বিদ্রোহ প্রশমিত হবার ঠিক পরেই হরিশ ঘুরে এলেন নদিয়ার যশোহরের কয়েকটি স্থান। পল্লীবাসীদের দুঃখ দুর্দশা তিনি দেখে এলেন স্বচক্ষে। নানা প্রকার নিপীড়ন নির্যাতন তো আছেই, ইদানিং কয়েক বছর ধরে নীলকরদের অত্যাচারে গ্রামের কৃষকদের মধ্যে একেবারে হাহাকার পড়ে গেছে। তাদের কথা কেউ জানে না। সেই সব অসহায় মানুষদের আর্তনাদ শহরে এসে পৌঁছায় না। হরিশ ঠিক করলেন এবার থেকে এইসব মানুষের কথা তিনি লিখবেন। কলম হাতে নিয়ে তিনি নীলকর সাহেবদের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হলেন। সারাদিন আপিসে পরিশ্রমের সঙ্গে তিনি তার দায়িত্ব পালন করেন। তারপর সন্ধ্যাকালে এসে বসেন তার পত্রিকার দফতরে। একাই তিনি পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে ভরিয়ে দেন। নবীন কুমার একদিন এলো হরিশের পত্রিকার কার্যালয়ে। বিক্রম উর্বশী অভিনয়ের সাফল্যের পর সে আবার নতুন করে কিছু করতে চায়। এই বিষয়ে সে পরামর্শ চায় হরিশের, কিন্তু সম্প্রতি হরিশ বিদ্যুৎসাহিনী সভার আশা বন্ধ করে দিয়েছে। নবীন কুমারকে দেখে হরিশ বললেন, বসো, আগে লেখাগুলো শেষ করে নিই, তারপর তোমার সঙ্গে কথা কইব। নবীন কুমার চুপ করে বসে দেখতে লাগলো এবং তার বিস্ময় বর্ধিত হতে লাগলো উত্তর। একটি ছোট টেবিল ও একটি কেরোসিন কাষ্ঠের চেয়ারে হরিশ বসেন। ওই রকমই আর 3টি চেয়ার ও একটি আলমারি, এই নিয়ে হরিশের বিখ্যাত হিন্দু পেট্রিয়টের দফতর। নিচতলায় ছাপাখানা। হরিশের টেবিলের উপর একটি সেজবাতি জ্বলছে, তার পাশে একটি গেলাস ও একটি বড় ব্র্যান্ডির বোতল। হরিশ গভীর মনোনিবেশের সঙ্গে লিখে চলেছেন, আর মধ্যে মধ্যে অন্যদিকে চোখ না ফিরিয়ে তিনি বোতল থেকে ব্র্যান্ডি ঢেলে এক চুমুকে নিঃশেষ করছেন। নবীন কুমার এত দ্রুত হাতে লিখতে আর দেখেননি কখনো কারুকে। মুক্তোর মতো হস্তাক্ষর, একটি কাটাকুটিও করছেন না হরিশ। ইংরেজি বাক্যগুলি যেন তার মস্তিষ্ক থেকে অনর্গল বেরিয়ে আসছে। একসময় একটু লেখা থামিয়ে হরিশ বললেন, ও, একটা তো ভারী ভুল হয়ে গেছে, তোমায় কোনো আপ্যায়ন করা হয়নি। ভাই নবীন, তা আর একটা গ্যালাস আনাই, তুমি ব্র্যান্ডি খাবে তো? নবীন কুমার বলল, মাফ করো, আমি সুরাপান করি না। হরিশ আর বাক্য ব্যয় না করে নিজে গেলাসে আবার পানীয় নিয়ে গলায় ঢাললেন। নবীন কুমার বলল, বন্ধু, তুমি যে এমন করে খাচ্ছ, কিছুদিন আগেই তো পেটের ব্যামোয় কষ্ট পাচ্ছিলে। হরিশ তাচ্ছিল্যের সঙ্গে বাঁ হাতটা নেড়ে বললেন, পিসিমাদের মতো লেকচার ঝেড়ো না। আমি কেন মদ খাই তা আমি জানি। তুমি খেতে চাও না, খেও না। আমায় মদ্যপান কে শিখিয়েছে জানো? স্বয়ং রামগোপাল ঘোষ। তিনি কত বড় মানুষ তুমি জানো? ব্যাস, আর বেশি কথা কইও না। আবার লেখা শুরু করলেন হরিশ। তার লেখা শেষ হবার আগেই পুরো ব্র্যান্ডির বোতলটি শেষ হলো। শেষের দিকে হাত কাঁপতে লাগলো হরিশের। ছাপাখানার এক কর্মচারীকে ডেকে কপি সব বুঝিয়ে দিয়ে তিনি উঠে দাঁড়ালেন। তারপর জড়িত স্বরে নবীন কুমারকে জিজ্ঞেস করলেন,
এবার তোমার কি বৃত্তান্ত বলো। নবীন কুমার বলল, বন্ধু, তুমি আর আজকাল আমাদের বিদ্যুৎ সহানী সভাতেও যাও না। হরিশ বললেন, আর যাবও না। তোমরা ধনির দুলাল, তোমরাও ওই সবাই বক্তিমে মেরে কিংবা থিয়েটার করে দেশ উদ্ধার করো, ওতে আর আমি নেই। আমি যদি দেশের গরিব দুঃখীর কিছুমাত্র উপকার করতে পারি, তাতেই আমার জীবন ধন্য হবে। আমি গরিবের ছেলে, এখন যদি অন্য গরিবদের ভুলে যায়, তাহলে আমি নিমক খারাম। চলো, আর এখানে ভাল লাগছে না, চলো। নবীন কুমার বলল, বাড়ি যাবে তো, চলো। হরিশ বললেন, বাড়ি? আমার আবার বাড়ি আছে নাকি? সে তো এক তপ্ত কটাও, তার মধ্যে টকবক করে তেল ফুটছে। তুমি সেখানে আমায় পাঠাতে চাও কেন? নবীন কুমার বলল, তাহলে এখন কোথায় যাবে বন্ধু? তোমার শরীর ভালো নয় তো। হরিশের মুখে এক অদ্ভুত হাস্য ফুটে উঠল। ঢুলু ঢুলু নেত্রে তিনি নবীন কুমারের মুখের দিকে একটুক্ষণ চেয়ে থেকে বললেন, আমি যাব এখন রামবাগানে। হরিমতি নামে একটা ভালো মেয়ে মানুষ এসেছে, টাটকা তাজা, চমৎকার নাচে। চলো, তুমিও আমার সঙ্গে যাবে নাকি? চলো চলো, এখন তুমি সাবালক হয়েছ, চলো। নবীন কুমার হাত ছাড়িয়ে নিয়ে বলল, ছি, আমায় তুমি মাফ করো বন্ধু। হরিশ বললেন, কি কি বললে আমায়? হ্যাঁ, জানো, প্রতিভাবান পুরুষরা যদি ঠিক আঁশ মিটিয়ে যোশীর সংসর্গ না করতে পারে, তাহলে তাদের বুদ্ধিতে মরচে পড়ে যায়। চলো না, একবার আমার সঙ্গে গিয়েই দেখো না। নবীন কুমার বলল, না। সরোজিনীর ভগ্নীর বিবাহ উপলক্ষে নবীন কুমারকে যেতে হয়েছে বর্ধমানে। কিছুকাল আগে সরোজিনীর পিতৃবিয়োগ হওয়ায় জ্যেষ্ঠ জামাতা হিসেবে নবীন কুমারই কন্যাকর্তা। পাত্রের বাড়ি ঠিক সদর বর্ধমানেও নয়, ওই জেলার অন্তঃপাতীয় এক প্রাচীন গ্রামে। পাত্রের পিতা একজন ধর্নাঢ্য জমিদার। কলকাতায় তাদের একাধিক অট্টালিকা আছে, কিন্তু গ্রামের বসতবাড়ির কুলদেবতার সামনে বিবাহযোগ্য সম্পন্ন করাই তাদের পারিবারিক প্রথা। কুলদেবতাকে কলকাতায় আনায়ন করা সম্ভব নয়, সেজন্য কন্যাপক্ষকে সদল বলে যেতে হয়েছে সেই সুদূর গ্রামে। অবশ্য বন্দোবস্তের কোনো ত্রুটি নেই। মোট 41টি পালকি সারবদ্ধভাবে রওনা হয়েছে কলকাতা থেকে। নবীন কুমার এখন বন্ধু বান্ধবদের সাহচর্য ছাড়া থাকতে পারে না, তাই কয়েকজন বন্ধুকেও সেই সঙ্গে নিয়েছেন। যদুপতি আর উমানাথ তো আছেই, তাছাড়া হরিশ মুখুজ্জেকেও সে জোর করে নিয়ে গেছে। সরোজিনী বেশ কিছুদিন ধরেই পিত্রালয়ে। তাদের বাড়িতে এক একটি বিবাহের উদ্যোগ পর্ব শুরু হয় অন্তত 1 মাস আগে, এবং পরে তা জের চলে আরও 1 মাস। নবীন কুমার এবং সরোজিনীর সঙ্গে তাদের নিজস্ব দাসদাসীরাও চলে গেছে, তাই জোড়াসাঁকোর সিংহবাড়ির অন্দরমহলের দ্বিতল প্রায় শূন্য। মধ্যরাতে বিম্ববতী হঠাৎ ঘুম ভেঙে যায়। তার মনে হয় তিনি যেন নির্জন নিশুতি কোনো প্রান্তরে শুয়ে আছেন। সে সময় তিনি তার বুকের কাছে অনেকখানি শূন্যতা অনুভব করেন। এক সময় তার বুকের পাশটিতে গুটিসুটি মেরে শুয়ে থাকতো তার খোকা। তখন মনে হতো এই বিশ্ব সংসারে তার আর কিছুই চাইবার নেই। কিন্তু সে তো অনেক দিন আগের কথা। 8-9 বছর বয়স থেকে নবীন কুমার বড় বেশি স্বাতন্ত্র্যবাদী। তখন থেকেই সে আর তার মায়ের পাশে শোয় না। তার শয্যা স্থাপিত হয়েছিল পৃথক কক্ষে। এখন নবীন কুমার তার পিতা রামকমল সিংহের বিরাট কক্ষটিতে অধিষ্ঠিত হয়েছে। বিম্ববতী তার স্বামীকে যেমন কখনো সেরকম আপন করে পাননি, তার সন্তানও তেমনই যেন দূরে সরে যাচ্ছে। নবীন কুমার বাড়িতে নেই বলেই যেন এই চিন্তা কয়েকদিন ধরে বিম্ববতীকে বেশি পীড়া দিতে শুরু করেছে। অন্য সময় ছেলে একই বাড়িতে কাছাকাছি কোথাও আছে, এই অনুভব অনেকখানি শান্তি দেয়। সন্তান কামনায় একসময় বিম্ববতী প্রায় উন্মাদিনী হয়ে উঠেছিলেন, কিন্তু সেই সন্তান পেয়েও তাকে নিয়ে তার নিজের জীবন তো পূর্ণ হয়ে উঠল না। অথচ সন্তান সম্পর্কে অভিযোগ করারও কিছু নেই। এমন হীরের টুকরো ছেলে কজনে পায়? এই বয়সে ছেলেদের গৃহের বন্ধনে আটকে রাখা যে কতখানি দুষ্কর তা বিম্ববতী ভালোই জানেন। কর্তাদের ধরনই এই, সাবালক হবার আগে থেকেই পাখা গজায়, তখন আর তারা কিছুতেই বাড়িতে রাত কাটাতে চায় না। কিন্তু নবীন কুমার সে ধরনেরই হয়নি। ইয়ার মোসাহেবদের নিয়ে সে ফুর্তি করে না, একটি দিনও সে বাড়ির বাইরে থাকে না। সে বিদ্বান স্বজনদের সঙ্গে মেলামেশা করে, জ্ঞানের চর্চায় সময় কাটায়। সে বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনে সাহায্য করার জন্য মেতে উঠেছিল বটে, কিন্তু সেই সঙ্গে বেমজ্ঞানী হয়ে পিতৃপিতামহদের ধর্মে কালি দেয়নি। শুধু তার জেদ বা গোঁ বড় বেশি, এই যা। এই বয়সে তার ছেলের যে কতখানি সুনাম রটেছে সে কথা বিম্ববতীরও কানে এসেছে। শুধু দিনে 1-2 বার ছেলে যদি তার কাছে এসে পাশটিতে বসে মা বলে ডাকতো, দুটো মনের কথা কইতো।
গত কয়েক বছর ধরে নবীন কুমার মায়ের কাছে এসেছে শুধু টাকা পয়সা চাইবার জন্য। সম্প্রতি সাবালক হয়ে সম্পত্তির উত্তরাধিকারী হবার পর থেকে সে আর একবারও আসে না। যা হিমাঙ্গিনী ছিলেন বিম্ববতীর অনেকখানি সঙ্গিনী। গত বছর তিনিও ধরোদ্ধাম পরিত্যাগ করেছেন। এখন আর বিম্ববতীর সময়ই কাটে না। প্রাতকালে গঙ্গা স্নান আর ঠাকুর ঘরে ধ্যান করে আর কত সময় কাটানো যায়। যদি একটি নাতিও থাকতো। কতদিন এই গৃহে কোনো শিশুর কলহাস্য শোনা যায়নি। নাতির চিন্তা করলেই বিম্ববতীর দীর্ঘশ্বাস পড়ে, চোখে জল আসে। মনে পড়ে আর একজনের কথা। নবীন কুমারের এখনো কিছুই বয়স নয়, কিন্তু গঙ্গানারায়ণ বেঁচে থাকলে এতদিনে নিশ্চয়ই তিনি নাতি নাতনির মুখ দেখতেন। তাদের বুকে জড়িয়ে তিনি আবার জীবন ধারণের সার্থকতা উপলব্ধি করতে পারতেন। দুজন ভৃত্য ঝাড়পোঁছ করার জন্য নবীন কুমারের কক্ষের তালা খুলেছে। সে সময় বিম্ববতী এসে দাঁড়ালেন সেখানে। ভৃত্যদের কাজ শেষ হয়ে গেলে তিনি বললেন, তোরা যা, আমি বন্ধ করে দেবক্ষণ। বিম্ববতী ঢুকলেন সেই কক্ষে। কয়েক যুগ আগে নববধূর সাজে এই কক্ষে প্রথম প্রবেশ করেছিলেন বিম্ববতী। এখানেই তার ফুলশয্যা হয়েছিল। তখন বিম্ববতী নিতান্তই অবোধ বালিকা। পিতামাতার আশ্রয় ছেড়ে সে প্রথম দিন এক অচেনা বাড়িতে রাত্রি যাপন। ভয় পেয়ে বিম্ববতী ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিলেন, আর তার স্বামী পরম স্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। সেই স্মৃতি এখনো বিম্ববতীর মনে স্পষ্টভাবে জাগরুক। রামকমল সিংহ পত্নীর জন্য পৃথক কক্ষ নির্দিষ্ট করেছিলেন দাম্পত্য জীবনের শুরু থেকেই। সেই সময়েই তিনি বিম্ববতীর চেয়ে বয়সে অনেক বড় এবং অভিজ্ঞও ছিলেন। বিবাহের অভিজ্ঞতা তার আগেই হয়ে গিয়েছিল। প্রথম প্রথম মাসে কয়েকদিন, শেষের দিকে বৎসরে দু একদিন রাত্রিকালে বিম্ববতীকে তিনি আহ্বান জানাতেন তার শয্যার অংশভাগিনী হবার জন্য। তাও সারা রাত্রির জন্য নয়। রামকমল সিংহের নাসিকা গর্জন ছিল সুবিখ্যাত। সেই গর্জনে একসময় তার নিজের ঘুম ভেঙে যেত। তিনি কেরে কেরে বলে চিৎকার করে উঠতেন। অধিকাংশ নাসিকা গর্জনকারীরাই নিজেদের এই গুণপানটি বিষয়ে অবহিত নন, কিন্তু রামকমল সিংহ জানতেন বলেই তিনি পছন্দ করতেন একাকিনী শয়ন। অবশ্য যে কটি দিন তিনি স্বগৃহে রাত্রি যাপন করার সময় পেতেন। নবীন কুমার অবশ্য পিতার স্বভাব পায়নি। সে পত্নীর সঙ্গে এক পালঙ্কেই ঘুমোয়। শিয়রের কাছে দেয়ালের অভ্যন্তরে একটি বড় লোহার সিন্ধুক। এর চাবি থাকতো কর্তার কাছে। মধ্যে এতগুলি বছর ছিল বিদুশেখরের জিম্মায়, এখন নবীন কুমারের কাছে। বিম্ববতী ঘুরে ঘুরে দেখতে লাগলেন। নবীন কুমার কক্ষটির অনেক পরিবর্তন ঘটিয়েছে। রামকমলের আমলে ছিল দরজার ঠিক ওপরেই এক বিলাতি শিল্পীর আঁকা জলকেলিরত 3 নগ্ন রমণীর চিত্র। রামকমল বিম্ববতীকে বুঝিয়েছিলেন যে ওই রমণী 3টি অপ্সরা, সেই জন্য তাদের পোশাক পরিধান করতে নেই। নবীন কুমার সে ছবি সরিয়ে ফেলেছে। সেখানে কালীঘাটের পটুয়াদের আঁকা কয়েকটি পট সারিবদ্ধভাবে সাজানো। পালঙ্কের দক্ষিণ পাশেই ছিল কর্তার আলবোলা। তার রূপা বাঁধানো নলটি খুবই সুদৃশ্য। নবীন কুমার ধূমপানের অভ্যাস করেনি। সে আলবোলাটি আর সস্থানে নেই। সেজন্যই ঘরে ঢুকে কেমন যেন ফাঁকা লাগছিল বিম্ববতীর। আলবোলাটির স্থানে এখন একটি মেহগনি কাঠের এবং কাচের ছোট্ট আলমারি, তার মধ্যে কয়েকটি বই রাখা। রামকমল সিংহ বইপত্রের সঙ্গে কোনো সম্পর্কই রাখতেন না। নবীন কুমারের আরও একটি শখ আছে, যা তার পিতার ছিল না। 2টি বড় ফুলদানিতে তার কক্ষে প্রতিদিন টাটকা ফুল সাজানো থাকে। বিম্ববতী আগেও শুনেছেন যে নবীন কুমার প্রতিদিন সকালে উদ্যানের মালিকে ডেকে ফুল বাছাই করে। পুজো অর্চনার জন্য ছাড়া কেউ প্রতিদিন নিজের শয়নকক্ষ ফুল দিয়ে সাজায়, সে বিম্ববতী আগে কখনোই জানতেন না। তার পুত্র কোথা থেকে এসব শিখল? ফুলদানি 2টি নতুন, খাগড়ায় কাঁসার, আগে ছিল 2টি পোর্সেলিনের। সেই যে এক রাত্রে নবীন কুমার অত্যন্ত রাগারাগি করে অনেক জিনিসপত্র ভাঙচুর করেছিল, সেদিন ওই ফুলদানি 2টোও গেছে। বিম্ববতী কাছে এগিয়ে এসে দেখলেন ফুলদানিতে কয়েকদিনের বাসি ফুলের স্তবক শুকিয়ে আছে। ঘরের মালিক নেই, তাই কেউ ফুল বদল করেনি। বাসি ফুলগুলি তুলে নিয়ে কেন জানি বিম্ববতীর অকস্মাৎ কান্না পেয়ে গেল। অশ্রুমোচন করতে করতে তিনি নিজেই বিস্মিত হতে লাগলেন। কেন কাঁদছেন তা তিনি জানেন না। দ্বারের কাছে একটি শব্দ শুনে চমকিত হয়ে ফিরে তাকালেন বিম্ববতী। তিনি দেখলেন কখন বিদুশেখর এসে দাঁড়িয়েছেন সেখানে। আঁচল দিয়ে চোখ মুখ মুছে তিনি জিজ্ঞেস করলেন, আপনি কখন এসেছেন? উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন বিদুশেখর। তার ওষ্ঠে মৃদু হাসি। পার্বতীর মতো ন যৌজৌ ন ততস্থ হয়ে রইলেন বিম্ববতী। বিদুশেখরকে এই কক্ষে প্রবেশ করে আসন গ্রহণ করতে বলবেন, না তিনি নিজেই এখান থেকে বেরিয়ে যাবেন, তা বুঝতে পারলেন না। লাঠি ঠকঠকিয়ে বিদুশেখর এগিয়ে এলেন কয়েক পা। জরিপ করার ভঙ্গিতে চতুর্দিকে মাথা ঘুরিয়ে কক্ষটি দেখলেন কয়েকবার। তারপর অস্ফুষ্ট স্বরে বললেন,
11 বছর, প্রায় 1 যুগ আগে এই ঘরে আমি শেষ এসেছিলুম। সেবার রামকমলের সান্নিপাতিক হলো। তোমার মনে আছে বিম্ব? বিম্ববতী নিঃশব্দে ঘাড় হেলালেন। বিধুশেখর আবার বললেন, ছোটকু বর্ধমানে গেছে শুনেছি, কবে ফিরবে? আজকাল লোকমুখে আমায় এসব খবর পেতে হয়। বিম্ববতীও জানেন না যে নবীন কুমার ঠিক কবে প্রত্যাগমন করবে, তাই তিনি নিরুত্তর রইলেন। বিধুশেখর কণ্ঠে সামান্য অভিযোগের সুর এসেছিল, এবার সেটি মুছে ফেলে তিনি আবার হাসলেন। তারপর বললেন, বিম্ব, তোমার সঙ্গে এ ঘরে আমার কখনো দেখা হয়নি কো। সে কথা ঠিক। মধ্যে মধ্যে রামকমল সিংহের সুদীর্ঘ প্রবাসকালে বিধুশেখর আসতেন বিম্ববতীর খোঁজ খবর নিতে। তখন বিম্ববতীর নিজস্ব কক্ষেই দেখা হতো। সম্পূর্ণ অকারণেই প্রায় বিম্ববতী গলায় আঁচল জড়িয়ে বিধুশেখরের সামনে হাঁটু গেড়ে বসে তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলেন। বিধুশেখর বিস্মিত হলেন না। তিনি ডান হাত তুলে আশীর্বাদ করে বললেন, চির আয়ুষ্মতী হও, সৌভাগ্যশালিনী হও। তুমি একা একা এই ঘরে দাঁড়িয়ে কাঁদছিলে কেন বিম্বু? বিম্ববতী উঠে দাঁড়িয়ে বললেন, কি জানি। বিধুশেখর এগিয়ে গিয়ে পালঙ্কের উপর বসে পড়ে বললেন, তুমি আমায় কখনো কাঁদতে দেখেছ? আমি পুরস্কারে বিশ্বাসী, কান্নায় বিশ্বাসী নই। কিন্তু এদানিং আমার কি হয়েছে কে জানে, আমারও চোখে জল আসে যখন তখন। আমি ভাবি, এ আবার কি জ্বালা। বোধহয় বুড়ো বয়সে আমার ভীমরতি ধরল। বিম্ববতী জিজ্ঞেস করলেন, আপনার শরীর ভালো আছে? বিধুশেখর বললেন, হ্যাঁ ভালো, বেশ ভালো। হঠাৎ যেন বেশি ভালো হয়ে গেছে। ফিদিমের সলতে নেবার আগে একবার বেশি করে জ্বলে ওঠে না, হে বোধহয় সেই দশা। তুমি ভালো আছো বিম্ব? হ্যাঁ, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। যতদিন বাঁচবো তোমায় দেখে যাব। তুমি তো জানো বিম্ব, আমি ইচ্ছে করলে এ বাড়ির মালিক হতে পারতুম। এইসব বিষয় সম্পত্তি আমার হতে পারত। এই ঘরে, এই ছাপর কাটে আমার জন্য বিছনা পাতা হতো। মধ্যপথে কথা থামিয়ে বিধুশেখর হাসতে লাগলেন, রীতিমতো খুশির উপভোগের উপহাস্য। বিম্ববতী আকুল নয়নে চেয়ে রইলেন বিধুশেখরের মুখের দিকে। একসময় হাসি থামিয়ে বিধুশেখর বললেন, দেখো, এই আমার এক নতুন উপসর্গ। আগে কখনো আমায় অকারণে হাসতে দেখেছো? কান্নার মতো হাসিও আমার এক নতুন ব্যাধি। বিম্ববতীর মনে হলো এই বিধুশেখর তার অচেনা, তিনি একজন নতুন মানুষ। ডাক সাইতে পুরুষ বিধুশেখর মুখোজ্জের পক্ষে হঠাৎ হাসি বা কান্না অন্যদের কাছে অকল্পনীয়। এবার মনে পড়েছে বিম্ব, কেন হাসলুম পরে বলছি। তোমার সঙ্গে কটা কথা আছে, সেজন্যই এসেছি। ছোটকু যে বড় ভাবিয়ে তুললে, এ ছেলেকে সামাল না দিলে সব যাবে। বিম্ববতী আতঙ্কিত হয়ে প্রশ্ন করলেন, কি করেছে ছোটকু? কলুটোলায় তোমাদের যে 7 বিঘে জমি ছিল তা বেচে দিয়েছে। এমন গোখুরির কাজ কেউ করে? নগরের একেবারে মধ্যিখানে। ও তো জমি নয়, সোনা। দিন দিন দাম বাড়ছে। মেডিকেল হাসপাতালের একেবারে গায়ে। আমায় গুণাক্ষরে কিছু জানায়নি। কেন এমন কাণ্ড করলো জানো? কেন? আমার ওপর টক্কর দেবার স্বাদ। সবাইকে দেখালে যে আমার সঙ্গে পরামর্শ না করেও সে তার বিষয় সম্পত্তি নিয়ে যা খুশি করতে পারে। এ যদি যা খুশি নমুনা হয়, তাহলে দুদিনেই তো সব ফুঁকে দেবে। ছোটকু আমাকেও কিছু বলেনি। বিম্ব, গঙ্গাকে আমি সহ্য করতে পারতুম না। তুমি সেজন্য মনে ব্যথা পেতে, আমি জানি। কিন্তু গঙ্গা বড় অসমীচীন কাজ করেছিল। আমার বিধবা মেয়ে বিন্দু, সে তার ভগ্নির মতন, তার প্রতি সে কুনজর দিয়েছিল। ছি, সেজন্য আমি তাকে ক্ষমা করতে পারিনি। কিন্তু ছোটকু, সে তো আমার বুকের ধন। তার কোনো আবদারে আমি বাধা দিই না। সে আনন্দ ফুর্তি করতে চাইলেও ছোটকুর কোনো বদ অভ্যেস নেই। কিন্তু আমার সঙ্গে সে কেন আকচাকচি করতে চায়? আমি তার দিকে 2 হাত বাড়িয়ে দিলেও সে দূরে সরে যায়। আমি কি তার প্রতিপক্ষ হতে পারি? তাকে আমি 2 চক্ষের মণি করে রাখতে চাই, আর সে আমার চোখে ধুলো দিতে চায়। কেন? আমার বড় কষ্ট হয় বিম্ব। ছোটকু এখনো ছেলে মানুষ, কিন্তু তার ধরন ধারণ যে পাকা। সে তবিলের চাবি চাইলে আমি এক কথায় দিয়ে দিলুম। সে টাকা চাইলে যত লাখ টাকা চাক আমি এক কথায় দিতে পারি। তবু তাকে জমি বেচতে হবে আমায় নুকিয়ে। আমার এই দুঃখ আমি তোমায় ছাড়া আর কাকে জানাবো? বিধুশেখর তার একটু আগেরকার উক্তির সত্য প্রমাণিত করার জন্য নীরব হলেন এবং তার চক্ষু থেকে জল ঝরতে লাগলো। বা হাতের উল্টো পিঠ দিয়ে চক্ষু মুছে তিনি বললেন, কেন হাসছিলুম জানো? হেই দেখো। বিধুশেখর দলিলের মতো একটি লম্বা তুলোট কাগজ বাড়িয়ে দিলেন বিম্ববতীর দিকে। সে কাগজ দেখে আর বিম্ববতী কি বুঝবেন?
তিনি উৎসুকভাবে বিদুশেখরের কাছ থেকে আরো কিছু শোনার জন্য প্রতীক্ষা করতে লাগলেন। কলুটোলার সেই জমি আমিই কিনে নিয়েছি। বলছিলুম না তোমাদের এইসব সম্পত্তি আমিই কিনে নিতে পারতুম। এবার বুঝি তাই হলো, ছোটকু যা বেচবে তা আমাকেই কিনে নিতে হবে। হাসির ব্যাপার নয়? আপনি না দেখলে ও যে একেবারেই ভেসে যাবে। দেখব, ওকে দেখার জন্যই আমায় আরও বেঁচে থাকতে হবে। কিন্তু আমি আর আগের মতো নির্লোভ নই। তোমার ছেলের ভালো মন্দ আমি দেখব, কিন্তু তার বিনিময়ে তোমার কাছ থেকে প্রতিদান চাই। প্রদীপের সলতে নেবার আগে দপ করে জ্বলে উঠেছে। আমার কামনা বাসনা বেড়ে গেছে, পাপ পুণ্যের চিন্তে ঘুচে গেছে। লোভী আমি আবার বিম্বলোভী হয়েছি। আমি আবার তোমাকে চাই। বিম্ববতীর মুখখানি রক্ত শূন্য বিবর্ণ হয়ে গেল। তিনি আর্তের মতো একবার দ্বারের দিকে চাইলেন। বিদুশেখরের ওষ্ঠে হাসি কম্পিত রেখে বললেন, বার্ধক্যে মানুষ দ্বিতীয়বার শিশু হয়। আমারও সেই দশা। উদ্ভট সব শখ হয় আজকাল। যেমন আমার ইচ্ছে হয়েছে আমার বন্ধু রামকমলের এই পালঙ্কে আমি শয়ন করব, আর তুমি এসে আমার সেবা করবে। না বিম্ব, দয়া করুন, আমায় ক্ষমা করুন। আপনি কথা দিয়েছিলেন। সেসব কথা ভেসে গেছে। এ যুগে কেউ কথা রাখে না। এ এক হতচ্ছাড়াদের যুগ এসেছে। তাদের সঙ্গে সঙ্গে আমিও হতচ্ছাড়া হব। এসো বিম্ব, আমার বুকে এসো। না, আমায় ক্ষমা করুন। সে বিম্ব নেই, সে মরে গেছে। বিদুশেখর এবার মুখের রেখা কঠোর করলেন। তারপর নিজের পাশটা চাপড়ে গম্ভীরভাবে বললেন, এসো, এখানে এসে বসো। তার আগে দৌড়টা দিয়ে এসো, যাও। নবীন কুমার সিংহের উদ্যোগে ও ব্যবস্থাপনায় বিক্রম উর্বশী নাটকের অভিনয়ের প্রবল সুখ্যাতির ফলে কলকাতার ধনী সমাজে বেশ একটা আলোড়ন পড়ে গেল। বাংলায় নাটকের অভিনয় ব্যাপারটি তো বেশ অভিনব। এর আগেও দু চারটি জায়গায় হয়েছে বটে, কিন্তু বিদ্যোৎসাহিনী সভার সভ্যরা যেন একেবারে মাত করে দিয়েছে। সাহেব মেমরা পর্যন্ত এসে দেখেছে এবং ইংরেজি সংবাদপত্রগুলো প্রশংসায় পঞ্চমুখ। সাহেবদের দৃষ্টি আকর্ষণ করার এই তো বেশ একটি প্রকৃষ্ট উপায়। শহরের বিভিন্ন স্থানে বাংলা নাটক মঞ্চস্থ করার ধুম পড়ে গেল। পাইকপাড়ায় রাজ ভ্রাতৃদ্বয় প্রতাপচন্দ্র ও ঈশ্বরচন্দ্র সিংহ সঙ্গীত নৃত্যাদি সম্পর্কে খুব উৎসাহী। তারা নব্য ধরনের বিলাসী পুরুষ। নবাবী আমলের রেশ ধরে একদল ধনী এখনো বিকৃত আনন্দে মত্ত। সুরা, বারবনিতা ও কদর্য রস ছাড়া তাদের তৃপ্তি হয় না। নব্য ধরনের বিলাসী পুরুষরা পছন্দ করেন না ওসব, কিন্তু রুচিশীল আমোদ প্রমোদে অজস্র অর্থ ব্যয় করতেও তারা কুণ্ঠিত নন। দেশীয় সংস্কৃতির উদ্ধার, সমাজ ও ধর্ম সংস্কার, বিদ্যালয় স্থাপন ও নারী শিক্ষার প্রসার, এইগুলিই নতুন আমোদ প্রমোদ। তার সঙ্গে যুক্ত হলো বাংলা নাটকের অভিনয়। স্বদেশ ও মাতৃভাষার উন্নতি ব্যাপারে চিন্তিত হয়ে এরা পরস্পরের মধ্যে ইংরেজিতে চিঠি চালাচালি করেন এবং এই সব বিষয়ে সাহেবদের কাছ থেকে বাহবা না পেলে বড় অধীর হয়ে পড়েন। রাজা প্রতাপচন্দ্র ও ঈশ্বরচন্দ্র সিংহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সুবিখ্যাত বেলগাছিয়া ভিলা ক্রয় করেছেন এবং সেখানে আওয়ার ওন ক্লাব নামে একটি সঙ্গীত ও যন্ত্রবাদনের প্রতিষ্ঠান স্থাপন করেছেন। দেশের কৃতবিত্ত ব্যক্তিরা সেখানে সপ্তাহে কয়েকটি সন্ধ্যা আসেন সঙ্গীত সুদালহরি আস্বাদনের জন্য। এবার তারা ঠিক করলেন একটি মৌলিক বাংলা নাটকের মঞ্চে অভিনয় করবেন নিজেরাই। অকালপক্ষ যুবক নবীন কুমার সিংহ নিজেই সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করেছেন বিক্রম উর্বশী। কিন্তু বেলগাছিয়া ভিলার ক্লাব সভ্যদের কারোরই বাংলা জ্ঞান এমতো নয় যে একটি বাংলা নাটক খাড়া করতে পারবেন। তাই তারা গ্রহণ করলেন সম্প্রতি প্রসিদ্ধ নাট্যকার রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী। প্রবল উৎসাহে শুরু হলো মহড়া। গৌরদাস বসাক এই আওয়ার ওন ক্লাবের একজন সদস্য এবং তিনি অতিশয় সুপুরুষ ও সুকণ্ঠের অধিকারী বলে তাকেও দেওয়া হলো একটি ভূমিকা। গৌরদাসও বেশ উৎসাহ পেয়ে গেলেন। মহড়া দেখতে অনেক বিদজ্ঞ ব্যক্তি আসেন, অনেক উচ্চ মার্গের কথাবার্তা হয়। রামগোপাল ঘোষের মতো প্রবীণ পুরুষেরা নানাবিধ পরামর্শ দেন। সময়টা বড় সুন্দর কাটে। বেশ কয়েকদিন মহড়া দেবার পর একটি প্রশ্ন উঠল। নাটক মঞ্চস্থ করার দিন ভুরি ভুরি রাজপুরুষের নিমন্ত্রণ করা হবে, সব ব্যস্ত হয়েছে আগে থেকেই। কিন্তু সিপাহী বিদ্রোহের পর থেকে সাহেবরা এমন অগ্নিশর্মা হয়ে রয়েছেন, তারা নিমন্ত্রণ পেলেও আসবেন তো? বাংলা নাটকের তো কিছুই বুঝবেন না তারা। নবীন সিংহীর বিক্রম উর্বশীতে তো সাহেবেরা সাজ পোশাক আর মঞ্চের চাকচিক্যেই শুধু দেখেছে।
নাটকের কথাবস্তু কিছুই তারা হৃদয়ঙ্গম করতে পারেননি। তাও সেখানে এসেছিল গুটি কয়েক মাত্র সাহেব। রামগোপাল ঘোষ বললেন, একটি কাজ করলে হয়, এই নাটকের যদি একটি ইংরেজি অনুবাদ করিয়ে এবং ছাপিয়ে আগে থেকেই সাহেবদের মধ্যে বিতরণ করা যায়, তাহলে সাহেব দর্শকরা নাটকের কাহিনীটিও সম্যক অবগত থাকবেন, অভিনয় অনুসরণ করতে অসুবিধে হবে না। অতি উত্তম প্রস্তাব, কিন্তু কে করবে সেই অনুবাদ? রামগোপাল ঘোষ স্বয়ং করলেই কি সবচেয়ে ভালো হয় না? রামগোপাল হেসে বললেন, আমি বড়জোর উগ্র ভাষায় কোনো প্যাম্পলেট রচনা করতে পারি, নাটক কাব্যে হাত দেওয়ার স্পর্ধা করি না, ও রসে আমি বঞ্চিত। তখন গৌরদাস বললেন, আমার এক বন্ধুর সঙ্গে এই ব্যাপারে কথা কয়ে দেখতে পারি, সে রাজি হলে এ কাজ সে ভালোই পারবে। রাজা ঈশ্বরচন্দ্র জিজ্ঞেস করলেন, আপনার বন্ধুটির নাম কি? গৌরদাস বললেন, তার নাম মধুসূদন দত্ত। ইংরেজি সে অতি দক্ষতার সঙ্গে লেখে, ইংরেজিতে সে অনেক পোয়েট্রি রচনা করেছে। রাজা প্রতাপচন্দ্র জিজ্ঞেস করলেন, কে মধুসূদন দত্ত? কোন বাড়ির ছেলে? এককালে রাজনারায়ণ দত্ত খুব ফেমাস লয়ার ছিলেন, তার নাম শুনেছেন নিশ্চয়ই। তার ছেলে এই মধু, অনেকদিন মাদ্রাসে ছিল। ঈশ্বরচন্দ্র বললেন, হ্যাঁ, ছাত্র বয়সে আমি এর নাম শুনেছি বটে। খুব ডাক সাইটে ছাত্র ছিলেন, কেরেস্তান হয়েছিলেন না? মাইকেল না কি যেন নতুন নাম হলো। গোরদাস বললেন, হ্যাঁ তিনি। রামগোপাল বললেন, আমিও এর কথা শুনেছি। প্যারির ভাই কিশোরীর বাগানবাটিতে কিছুদিন স্টে করেছিলেন। তা তিনি তো বাংলা জানেন না, পাক্কা সাহেব। তিনি বাংলা নাটক কিভাবে ট্রান্সলেট করবেন? গোরদাস বললেন, তিনি বাংলায় একেবারে অজ্ঞ নন, ইচ্ছে করে লোকসমুখে বাংলা কনভার্স করেন না। ইদানি তিনি সংস্কৃত চর্চা করছেন, তাই বাংলা নাটক বুঝতে তার খুব একটা ডিফিকাল্টি হবে না বোধ করি। প্রতাপচন্দ্র বললেন, বসাক ভাইয়া, যখন বোধ করছেন যে এই ব্যক্তি এই কাজ ভালো পারবেন, তাহলে সে মতেই চেষ্টা করা যাক। বসাক ভাইয়ার ওপরেই ভার রইল, একদিন সেই বন্ধুটিকেই মহড়ায় নিয়ে আসুন বরং। মধুর সঙ্গে অনেক দিন দেখা হয়নি গৌরদাসের। এই উপলক্ষে একদিন গেলেন মধুর চিতপুরের বাড়িতে। যে ব্যক্তি প্রথম যৌবনেই নিজেকে মহাকবি বলে ঘোষণা করেছিল, বন্ধুদের বলেছিল একদিন তারা তার জীবনী রচনা করবে, সেই মধুসূদন এখন পুলিশ আদালতের একজন সামান্য দোভাষী মাত্র। কবিতা রচনা একেবারেই পরিত্যাগ করেছে। ফিরিঙ্গি পত্নী এবং নিত্যসঙ্গী অর্থাভাব নিয়ে একেবারে জেরবার অবস্থা। পত্নী সদ্য গর্ভবতী হয়েছেন। এই গৃহের দাসদাসী টেকে না, সংসারে পূর্ণ বিশৃঙ্খলা, অসামাজিক নিঃসঙ্গ জীবনযাপন করছেন মধুসূদন। গৌরদাস ছাড়া অন্য কোনো বন্ধুবান্ধব তার কাছে আসে না, তিনিও যান না কারো কাছে। চাকুরিটি কোনো ক্রমে রক্ষা করে তিনি দিনের অন্য সময় সুরাপান ও গ্রন্থপাঠে ডুবে থাকেন। বাকি জীবনটা এইভাবেই কেটে যাবে। গৌরদাসকে দেখে মধুসূদন বললেন, তুমিও ব্রুটাস, তুমিও আমায় ভুলে গেলে? একবার খোঁজও নিস না whether I am dead or alive? গৌরদাস আসন গ্রহণ করে বললেন, বাহ, বেশ কথা, তুইও তো একটিবার আমার খোঁজ নিতে পারতিস। মধুসূদন বললেন, আমি খোঁজ করব? হুইল পে মাই গাড়ি ভাড়া? আমি গরিব কেরানি, আমি তো তোর মতো সাকসেসফুল ডেপুটি ম্যাজিস্ট্রেট নই। গৌরদাস উচ্চ হাস্য করলেন। ছাত্র বয়সে মধু কতবার গৌরদাসকে গাড়ি ভাড়া দিয়েছেন, এখন তার মুখে এই প্রকার দারিদ্র্যের কথা শুনলে বিদৃশ্য লাগে। মধুসূদন আবার বললেন, তাছাড়া ডিয়ার গৌর, আমি কেরেস্তান, হুটহাট করে যখন তখন তো তোমার বাড়ি যেতে পারি না। গৌরদাস বললেন, হেও যে নতুন কথা শুনছি। তুই আমার বাড়িতে আগে যাসনি, সেখানে থাকিসনি, আমার মায়ের হাতে রান্না খাসনি? তুই খ্রিস্টান বলে আমাদের বাড়িতে কোনো অসুবিধা হয়েছে? মধুসূদন হঠাৎ ব্যাকুল হয়ে বললেন, ওহ, তোর মায়ের রান্না, সেই রুটি আর ফুলকপির ঘন্ট, সে যে অমৃত, কতদিন খাইনি। গরু শুয়োর খেতে খেতে জিভ আউলে গেল। একদিন তোর মায়ের হাতে নিরামিষই রান্না খাওয়াবি গৌর। চল না, আজই চল, অ্যাট ওয়ান্স চল, আই এম রেডি। তোর জননীকে সাক্ষাৎ করে আসি। চল, ম্যাডামকেও সঙ্গে নে। তিনি কোথায়? না না, আরিয়ে যাবে না, ওর রুটি ঘন্টের মর্ম বুঝবে না। তাছাড়া শি ইজ আনওয়েল, ও ফ্যামিলি ওয়েতে আছে। তাহলে তুই একাই চল। কেদারা থেকে উঠে দাঁড়িয়ে কোটটি পরিধান করতে গিয়েও আবার খুলে ফেললেন মধুসূদন। নিরাশভাবে বললেন, না, হবে না, আমার ঘন ঘন তেষ্টা পায়, তোর বাড়িতে গিয়ে থাকতে পারবো না। তেষ্টা পাই মানে? তোর বাড়িতে গিয়ে মা জননীর সামনে কি তুই আমায় বিয়ার সার্ভ করতে পারবি? আমি তোদের এই ক্যালকাটার ফিল্দি ওয়াটার পান করি না।
আই ডোন্ট টেক ওয়াটার অ্যাট অল। আমি জলের বদলে বিয়ার পান করি। তুই একেবারেই জল খাস না? এই কন্টামিনেটেড ওয়াটার খেয়ে কি শেষে ওলা উঠাই মরবো বলতে চাস? না না, সেটি হচ্ছে না গৌর। আশ্চর্য কাণ্ড! এই জল খেয়ে আমরা বেঁচে আছি কি করে? তোদের সহ্য হয়, তোদের হিন্দু পেটে গঙ্গার জল সব শুদ্ধ হয়ে যায়। গত মাসে আমি পেট ব্যথায় ধুম ভুগলুম। বাপরে বাপ, লিভার, স্প্লিন, কিডনি যেন ছিঁড়ে বেরিয়ে আসে। তোর এই রোগের কথা জানতুম না তো। চিকিৎসা করিয়েছিস? না, আমার বেশ খুব ভালো একজন কবরেজ আছেন, পেটের ব্যামোয় মোক্ষম দাওয়াই দেন। মধুসূদনের মুখমণ্ডলে যেন একটা দারুণ বিভীষিকার চিহ্ন ফুটে উঠল। দুই ভুরু উত্তোলিত করে তিনি বললেন, কোবরেজ? হাউ হরিবল! আমি করাবো কোবরেজের চিকিৎসে? দোস কোয়াক্স! তুই ভুলে যাস নে গোর, আমি তোদের একজন রাজার জাতের মানুষ। আমি আনসিভিলাইজড হতে পারি না। তবে তোর যা খুশি কর, কিন্তু পেটের ব্যথা পুষে রাখা মোটেও সিভিলাইজড কাজ নয়। ওসব কথা থাক, এতদিন ফিক্স ফ্লাওয়ার হয়ে কোথায় ছিলিস? আমার একটা নতুন নেশা হয়েছে। বেলগেছেতে পাইকপাড়ায় রাজাদের সঙ্গে আমরা নাটক করছি। নাটক? কি নাটক? কাল যেন মার্চেন্ট অফ ভেনিস করছো, শুনেছি বটে। আমাদের বাংলা নাটক। বাংলা? সে তো যাত্রা। তুই শেষ পর্যন্ত গেঁয়ো যাত্রায় মেতেছিস গোর। ছি ছি ছি, এই তোর নতুন নেশা? যাত্রা কেন হবে? ইউরোপীয় ঢঙের নাটক। স্টেজ বাঁধা হবে, পেছনে ব্যাকড্রপ, দুপাশে প্রোসেনিয়াম, সামনে ফুটলাইট থাকবে, নুকোনো হ্যাজ্যাক বাতির। শাঁসুশি থিয়েটারে যেমন দেখেছিস। চালালি তুই আমায় গোর। ওসব কথা থাক, তুই অন্য কথা বলতো বাপু। অন্য কথা বললে তো চলবে না। আমরা তোর ঠেঙে একটু সাহায্য চাই। আমাদের নাটকটি তোকে ইংরেজিতে ট্রান্সলেট করে দিতে হবে, ইংরেজ দর্শকদের জন্য। শুনেছি যারা ভাং খায় তারা অনেকে উদ্ভট্টি কথাবার্তা বলে। তুই কি আজকাল ওইসব নেশাও ধরেছিস নাকি? যদি নেশা করতেই হয় আমার মতো সিভিলাইজড নেশা। কেন? উদ্ভট্টি কি বললুম আমি? ইংরেজদের খুশি করার উপযোগী ইংরেজি তোর মতো আর কে লিখতে পারে? নো ডাউট, আমার থেকে ভালো ইংলিশ আর কেউ লিখতে পারে না। বাট ওয়ার্ড ইম্পার্টিনেন্স! আমি ট্রান্সলেট করব বাংলা থেকে ইংলিশে। বড় ভাষা, গ্রেট ল্যাঙ্গুয়েজ থেকে ছোট ভাষায় ট্রান্সলেশন হয়, যেমন হয় ইংলিশ থেকে বাংলায়। কিন্তু মধু, এটা যে আমাদের দরকার। তুই সাহায্য না করলে আমি সরি গোর, এই ধরনের প্রস্তাব দিয়ে তুই আমার ইনসাল্ট করিস না। কিন্তু আমি রাজাদের কথা দিয়েছি। তুই নাটকটা একবার অন্তত নেড়ে চেড়ে দেখ। আমি বইটার কপি এনেছি। কে লিখেছে ওটি? রামনারায়ণ তর্করত্ন। তিনি আবার কিনি? কোনো টুলো পণ্ডিত নিশ্চয়। তুই নাটকে রামায়ণের নাম শুনিসনি? কুলিনকুল সর্বস্ব লিখে খুব নাম করেছেন। হে 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 হে। তুই ভারী মজার কথা বলিস গৌর। একে তো এই নেটিভ ল্যাঙ্গুয়েজ, তাতে লিখে আবার নাম করা। তুই যতই হাসিস মধু, নেটিভ ল্যাঙ্গুয়েজেরও কদর বাড়ছে। দেখ প্যারিচাঁদ বাবু টেকচাঁদ ঠাকুর এই পেন নেম দিয়ে আলালের ঘরের দুলাল নামে নোবেল ছাপালেন। আমাদের দেশে প্রথম নোবেল। খুব বিক্রি হচ্ছে সেই বই। চাঁড়াল মুচিরাও আজকাল দুপাত বাংলা শিখেছে। তারা ওই বই ছাড়া আর কী বা পড়বে, কী বা বুঝবে? গৌরদাস রত্নাবলী নাটকটির একটি কপি তার হাতের মোড়ক খুলে বার করে বললেন, একবার একটু পড়ে দেয়। শক্ত কিছু নয়, তোর পক্ষে ট্রান্সলেট করা খুব সহজ। মধুসূদন অতি অবজ্ঞার সঙ্গে বইটি নিয়ে প্রথম পাতা খুললেন। তারপরে নাক বেঁকিয়ে বললেন, প্রোজ? একে তো বাংলা ভাষা একটি উই কলিং, তাহার ওপর এর প্রোজ আমার দুচক্ষের বিষ। তোমাদের প্যারিবাবুই বলো আর বিদ্যাসাগরই বলো, কারুর প্রোজই আমার এই স্টমাক ডাইজেস্ট করতে পারবে না। বইটা গৌরদাসের কোলের উপর ছুঁড়ে দিয়ে মধুসূদন বললেন, অবনক্সাস রচনা, দু চত্বর পরেই বুঝেছি। প্লিজ ফর গিভ মি গৌর, আই বিশ ইজ ইউ। গৌরদাস বইটি মুড়ে রাখলেন। তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তুই কিশোরীচাঁদ বাবুর বাগান বাড়িতে একদিন প্যারিবাবুর সামনে জাঁক করে বলেছিলি যে বাংলাতে কত ভালো লেখা যায় তা তুই লিখে দেখিয়ে দিবি। তখন ভেবেছিলুম বাংলার প্রতি তুই মনোযোগী হবি। তাকে মাঝপথে থামিয়ে দিয়ে মধুসূদন বললেন, সে নেশার ঝোঁকে কি বলেছিলুম তুই অমনি সেটা ধরে বসে আছিস।
তাছাড়া আমার সে উৎসাহও নেই, উদ্যমও নেই। তুই আমাদের রিহার্সালে একদিন তো এলেও পারিস। সপ্তাহে 2 দিন সন্ধেবেলা আমরা বেলগেছে বিলায় জড়ো হই। জায়গাটিও মনোরম। ইভিনিংয়ে বাড়ির বাইরে থাকা আমার সয় না। তাহলে আমি উঠি মধু। রাজারা তোকে ভালো অনারিয়াম দেবেন বলেছিলেন। এটা ট্রান্সলেট করলে ওরা তোকে 500 টাকা দিতেন। মধুসূদন চমকিত হয়ে বললেন, কি কি বললি কি বললি তুই? কত টাকা? 500 টাকা। শোন গোর, বস বস, ভালো করে শুনি ব্যাপারটা। 500 টাকা সত্যি দেবেন? সত্যি নয় কি রাজারা মিছে কথা বলবেন? ওয়েট এ মিনিট, দ্যাট মেক্স এ গ্রেট ডিফারেন্স। 500 টাকা, সে যে আমার 4 মাসের মাইনে। অ্যান্ড আই ক্যান ফিনিশ দিস ড্যাম থিং ইন 4 days। ওরে বাপ রে বাপ, 500 টাকা পেলে আমি বর্তে যাব। পাওনাদাররা আমায় ছিঁড়ে খাচ্ছে। তুই করবি তাহলে কাজটা? নিশ্চয়, আলবৎ। কিন্তু গোর, সব বাংলা যদি আমি বুঝতে না পারি? আমি চেষ্টা করব বুঝিয়ে দেবার। কিংবা তুই আমাদের রিহার্সাল আয়, অ্যাক্টরদের মুখ থেকে কথাগুলো শুনলে তোর আরও বোঝবার সুবিধে হবে। মধুসূদন জোর করে গোরদাসকে টেনে তুলে তার 2 গন্ডে ফটাফট শব্দে একটি চুম্বন দিয়ে আনন্দে চিৎকার করে উঠলেন, হুররে হুররে! হারিয়েট ডিয়ার, হোয়াট এ গ্রেট নিউজ! আমি 500 টাকা আর্ন করছি। আই উইল বাই ইউ এ ফ্রেঞ্চ গাউন। উল্লাস একটু প্রশমিত হলে মধুসূদন আবার কৃতজ্ঞতার সুরে বললেন, গোর, তুই আমার প্রকৃত সুরে। ঠিক সময়টিতে তুই সাহায্য করতে আসিস। 500 টাকা, লাইক এ গ্রেট ফুল। আমি এই কাজটা রিফিউজ করছিলুম। এরপরও মধুসূদনের কণ্ঠস্বর ঘন ঘন পরিবর্তিত হতে লাগলো। একবার তিনি গর্বের সুরে বলেন, কাজটা যে অতিরেঞ্জড তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই কাজ আমি করলে লজ্জারও কিছু নেই। অনেক গ্রেট রাইটারকেও হ্যাক রাইটিং করতে হয়েছে টাকার জন্য। তারপরে আবার ম্রিয়মাণ কণ্ঠে বলেন, আমি জানি আমি গ্রেট রাইটার নই। আই এম নো লঙ্গার এ রাইটার অ্যাট অল। আমি এখন আর কিছুই না। আই এম এ র্যাক। তাই না গৌর? খোলস ছাড়া নতুন প্রাণীর মতো অন্ধকার গুহা ছেড়ে কারুর বাইরে আলোকিত জগতে আসার মতন লোয়ার চিতপুর রোডের বাড়ির স্বেচ্ছা নির্বাসন ছেড়ে বেলগাছিয়া ভিলার বিশিষ্ট জনসমাগমে একবার এসে পড়ার পর মধুসূদনের জীবনে একটি বেশ বড় পরিবর্তন এলো। মানসিক জড়তা কেটে গেল, ফিরে এলো তার কর্মে উদ্যম, জেগে উঠল তার অহংকারী সত্তাটি। সকলের মধ্যে নিজেকে শ্রেষ্ঠ মনে করা, কিংবা আলাপচারিতার সময়ে তিনিই শুধু কথা বলবেন, অন্যরা শুনবে। যৌবনের এই স্বভাবটি যেন আবার ফুটে উঠল মধুসূদনের মধ্যে। প্রবল উৎসাহ নিয়ে মধুসূদন নিয়মিত আসতে লাগলেন বেলগাছিয়া ভিলায় মহলা দেখতে। গৌরদাস 2-1 দিন অনুপস্থিত হলেই বরং তিনি গৌরদাসকে ভর্ৎসনা করেন। রত্নাবলীর ইংরেজি অনুবাদ সাঙ্গ হয়ে গেল অবিলম্বে। রাজারা বেশ পছন্দ করলেন সেই অনুবাদ। মধুসূদন বেলগাছিয়া ভিলার থিয়েটারের দলের একজন সদস্যই হয়ে গেলেন প্রায়। নাটকের মহড়া ও অভিনয়ের ব্যবস্থাপনার জন্য বিপুল অর্থ ব্যয় করছেন পাইকপাড়ার 2 রাজা। নানা প্রকার বাদ্যযন্ত্র আনা হয়েছে সুর সৃষ্টির জন্য। অভিনয়ের সার্থকতার জন্য সকলে অদম্য আগ্রহে অপেক্ষমান। কিন্তু মধুসূদন একটা কথা এখনো সকলের মুখের উপরে বারবার শুনিয়ে দিতে কসুর করেন না। এত আয়োজন, এত অর্থ ব্যয় করে এমন একটি দুর্বল নাটকের অভিনয় করা কেন? এই নাটকে না আছে কোনো গভীর ভাব, না আছে ভাষার সৌন্দর্য ব্যঞ্জনা। অনেকে স্বীকার করেন যে রত্নাবলী নাটকটি প্রকৃতপক্ষে তেমন উচ্চাঙ্গের নয়, কিন্তু উপায় কি? বাংলা আর ভালো নাটক কোথায়? মধুসূদন একসময় বলে ওঠেন, ভালো নাটক থাকবে কি করে? একমাত্র আমি লিখলেই তো ভালো নাটক হবে। গৌরদাস তখন তাকে বিপাকে ফেলবার জন্য বলেন, তুই বাংলা লিখবি মধু? ভূদেবের মুখে শুনেছি কিছুদিন আগে তুই একটা চাকরির পরীক্ষা দিতে গিয়ে পৃথিবীর বানান লিখেছিস, পৃথিবী। মধুসূদন কারোকে কিছু না বলে একদিন সত্যিই লিখতে শুরু করে দিলেন। মহাভারতের কাহিনী ঘেটে শর্মিষ্ঠা দেবযানী আখ্যান নিয়ে ফাঁদলেন নাটক। তার কয়েক পৃষ্ঠা লেখা হতেই পড়তে দিলেন গৌরদাসকে। গৌরদাস এক কথায় চমকৃত। এ যেন নতুন ধরনের ভাষা, সম্পূর্ণ নতুন ভাব। গৌরদাস আবার সেই পৃষ্ঠা কটে পড়তে দিলেন প্রসন্ন কুমার ঠাকুরের দত্তক পুত্র যতীন্দ্রমোহনকে। এই যতীন্দ্রমোহন অতি সজ্জন, বিদ্বান এবং সাহিত্য রসিক। তিনিও সেই শর্মিষ্ঠা নাটকের অংশ পড়ে মুগ্ধ হলেন এবং আলাপ করতে চাইলেন মধুসূদনের সঙ্গে।
বেলগাছিয়া ভিলাতেই সাক্ষাৎ হলো উভয়ের এবং পরিচয় ঘনিষ্ঠ হলো। কখনো যতীন্দ্রমোহন মধুসূদনকে নিয়ে যান তার এমারেল্ড বাওয়ার নামক বাগানটিতে। তার উৎসাহে মধুসূদনের নাটক রচনা এগিয়ে চলল। এখন ঠিক হলো যে রত্নাবলীর পর মধুসূদনের শর্মিষ্ঠা নাটকই মঞ্চস্থ হবে বেলগাছিয়া ভিলায়। বাংলা কবিতা সম্পর্কে একদিন কথায় কথায় মধুসূদন বললেন, অমৃতাক্ষর ছন্দেই একমাত্র বাংলায় সার্থক ও দৃঢ় সঙ্গবদ্ধ কবিতা রচিত হতে পারে। যতীন্দ্রমোহনের ধারণা, বাংলার মতো দুর্বল ভাষায় অমৃতাক্ষর ছন্দ সহ্য হবে না। অন্য একজন বললেন, বাংলার চেয়ে ফরাসি ভাষা অনেক বেশি সমৃদ্ধ, কিন্তু সে ভাষাতেও অমৃতাক্ষর ছন্দ নেই, সুতরাং বাংলায় তার প্রয়োগ তো আরও দুষ্কর। দু একজন তো আগে চেষ্টা করেছে, পারেনি। মধুসূদন সগর্বে বললেন, যদি কেউ পারে তো একমাত্র একজনই পারবে, আমি ছাড়া আর কেউ নেই। বাংলা ভাষার জননী সংস্কৃত ভাষাতেই তো অমৃতাক্ষর ছন্দ আছে, বাংলায় থাকতে পারবে না কেন? যতীন্দ্রমোহন বললেন, আপনি লিখবেন, তাহলে সেই বই মুদ্রণের ব্যয়ভার আমি বহন করব। কয়েকদিনের মধ্যেই মধুসূদন তিলোত্তমা সম্ভব নামে এক কাব্য রচনা শুরু করলেন এবং তার প্রথম স্বর্গ পড়তে দিলেন যতীন্দ্রমোহনকে। যতীন্দ্রমোহন সেই রচনা পড়ে ধন্য ধন্য করতে লাগলেন এবং সাগ্রহে সে রচনা দেখাতে লাগলেন অন্যদের। সকলেই মুগ্ধ, এ এক সত্যিকারের নতুন স্বাদের কবিতা। প্রশংসায় মধুসূদনের সবসময়ই আত্মাভিমান বৃদ্ধি পায়। তার প্রতিবার অগ্নিতে প্রশংসা যেন ঘৃত, এর অভাবে তার ঠিক মতো জ্বলতে পারে না। এতদিন পর কলকাতার উচ্চ সমাজের এক অংশে মধুসূদন ক্রমশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠতে লাগলেন। রত্নাবলী মঞ্চে অভিনয়ের দিন সমাসন্ন। তার আগে একদিন চূড়ান্ত মহড়া উপলক্ষে বিশিষ্ট কয়েকজন অতিথিকে আহ্বান করা হয়েছে। মধুসূদন অন্তরে খুব চঞ্চল হয়ে আছেন, কবে রত্নাবলীর পালা চুকে যাবে, তারপর তাঁর স্বরচিত নাটকের মহড়া শুরু হবে। আজ মধুসূদন বেশ সুসজ্জিত হয়ে এসেছেন এবং অল্প সুরাপান করে শরীরটিকে চাঙ্গা রেখেছেন। এক সময় তার মনে হলো, পাইকপাড়ায় রাজদয় আজ যেন তাকে তেমন সমাদর করছেন না, অন্য একজন অতিথিকে খাতির করতেই ব্যস্ত। রাজাদের সঙ্গে সেই ব্যক্তিটি বসে আছেন একেবারে সামনের সারিতে, পরনে ধুতি এবং মোটা সুতোর চাদর, পায়ে চটি, মাথার সামনের অংশ কামানো। লোকটির বয়স 40-এর কাছাকাছি, পোশাক ও চেহারা দুই বিশিষ্ট ব্যক্তিদের পাশে বেমানান। মধুসূদন এমন সময় জিজ্ঞেস করলেন, এই লোকটি কে হে গৌর? গৌরদাস সেদিকে চেয়ে বললেন, সে কি, ওকে চিনিস না? উনিই তো স্বনামধন্য বিদ্যাসাগর মশাই। মধুসূদন মৃদু হাস্য করে বললেন, ও ইনিই তিনি, সেই বিধবা গান্ডারি? তো চেহারাখানা তো দেখছি আমারই মতন প্রায়, কন্দবরকেও হার মানায়। আমি ভাবলাম বুঝি কোনো পালকি বেগারা ভুল করে গিয়ে ওখানে বসে আছে। গৌরদাস বললেন, ওর চোখ দুটো তো দেখিসনি, তাহলে বুঝতিস, একেবারে বীর সিংহের খাঁটি সিংহ। চ, তোর সঙ্গে পরিচয় করিয়ে দিই। মধুসূদন বললেন, না না, আমার আর পরিচয় করবার দরকার নেই, অমন মহাপণ্ডিতের সঙ্গে পণ্ডিতি বাংলায় আমি কথা কইতে পারবো না কো। গৌরদাস বললেন, তুই ভুল করছিস মধু, বিদ্যাসাগর মশাই ইংরেজিও খুব ভালো জানেন। এক প্রকার টানতে টানতে গৌরদাস মধুসূদনকে নিয়ে এলেন বিদ্যাসাগরের সামনে। পরিচয় করিয়ে দিয়ে বললেন, ইনি আমার বন্ধু মাইকেল মধুসূদন দত্ত, ইনি একজন কবি এবং নাটক লিখছেন। অভ্যেসবশত মধুসূদন করমর্দনের জন্য দক্ষিণ হস্তটি বাড়িয়ে দিলেন বিদ্যাসাগরের দিকে। বিদ্যাসাগর বয়সে মধুসূদনের চেয়ে প্রায় বৎসর চারেকের বড়, কিন্তু মধুসূদনের মুখমণ্ডলে এক প্রকার শিশুসুলভ চাপল্য আছে। সে তুলনায় বিদ্যাসাগরের মুখের রেখাগুলি অনেক পরিণত, চক্ষের দৃষ্টি স্থির, তার আত্মাভিমান অপরের প্রশংসার অপেক্ষা রাখে না। তিনি এই ইংরেজি পোশাক দুস্তর কৃষ্ণকায় মানুষটির মুখের উপর তার অচঞ্চল দৃষ্টি স্থাপন করলেন। তিনি মধুসূদনের প্রসারিত দক্ষিণ হস্ত গ্রহণ করলেন না, নিজের দুই করতল যুক্ত করে কপালে ঠেকিয়ে বললেন, নমস্কার। আর দ্বিতীয় কোনো বাক্য বিনিময় হলো না তাদের মধ্যে। বিক্রম উর্বশী নাটকের দারুণ সাফল্যের পর নবীন কুমার কিন্তু বর্ধিত উৎসাহে আরো একের পর এক নাট্য অভিনয়ে উদ্যমী হলো না। নাটকের দিক থেকে তার মন চলে গেল, বরং দেশের আরো অনেক গণ্যমান্য ধনীরা নাটক নিয়ে উঠে পড়ে লেগেছেন, সুতরাং সে আর সেই দলে মিশতে চায় না। তার মন নতুনতর কোনো বিষয় খুঁজতে লাগলো। ছাপাখানা থেকে বিক্রম উর্বশী বই হয়ে এলো। নবীন কুমার এখন গ্রন্থকার। বইখানে উৎসর্গ করা হলো বর্ধমানের রাজা মহাতাব চাঁদকে। প্রথম দিন টাটকা নতুন গন্ধমাখা বইটি হাতে নিয়ে সে এক
অনাস্বাদিত পূর্বক রোমাঞ্চ বোধ করলো। বড় বিস্ময়ও লাগলো তার। এই পুস্তকটির কোনো অস্তিত্বই ছিল না। সে আপন খেয়ালে একদিন নদীবক্ষে বজরা ভ্রমণের সময় লেখনী হাতে নিয়েছিল বলেই এই পুস্তকটির জন্ম হলো। এখন এই গ্রন্থ চিরস্থায়ী হবে। অজানা অচেনা মানুষেরা তার রচনা পাঠ করবে, কেউ বাহবা দেবে, কেউ করবে নাসিকা কুঞ্চন। সে এসব কিছুই দেখতে বা জানতে পারবে না। ভারী আশ্চর্য না? নবীন কুমার ঠিক করলো সে গ্রন্থকারী হবে। সে রচনা করে যাবে একটির পর একটি বই। দেশ দেশান্তরে প্রসারিত হবে তার খ্যাতি, তবে তার অনুবাদ নয়। এবার সে সকপল কল্পিত কাহিনী রচনা করবে। বিক্রম উর্বশী নাটক গ্রন্থটি সে বিভিন্ন খ্যাতিমান ধীমান ব্যক্তিদের কাছে প্রেরণ করলো। একটি কপি সে একদিন স্বহস্তে গিয়ে দিয়ে এলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বিদ্যাসাগর বেশ আগ্রহ ভরে বইটি নেড়েচেড়ে দেখলেন এবং তাকে অনেক স্নেহ সূচক কথা বললেন। তার ফলে নবীন কুমারের আরো গ্রন্থ রচনার ইচ্ছা বলবতী হলো। অবিলম্বেই সে শুরু করে দিল পরবর্তী গ্রন্থ রচনা। অপরাপর লেখকদের মতো বহু চিন্তা সহকারে এবং বারবার পরিমার্জনা করে সাহিত্য নির্মাণ তার ধাতুতে নেই। সে যখন লিখতে শুরু করে তখন ঝড়ের মতো লিখে যায়। 7-8 দিনে একটি গ্রন্থ সমাপ্ত করে। এমনভাবে রচিত হলো 3-4খানি গ্রন্থ। সেগুলো প্রকাশ করার জন্য সে নিজেই ক্রয় করে ফেললো একটি ছাপাখানা। অপরের ছাপাখানায় গিয়ে প্রত্যাশী হয়ে বসে থাকার ধৈর্য তার নেই। নতুন বিলাতি যন্ত্রে প্রতিষ্ঠিত সেই ছাপাখানায় মুদ্রিত হবে শুধু তার নিজের রচিত গ্রন্থ। কিন্তু গ্রন্থাকার হবার গৌরবেচ্ছা তাকে বেশি দিন ধরে রাখতে পারলো না। হঠাৎ এক সময় তার মনে হলো এও যেন খুব সাধারণ 5 পেঁচি ধরনের মানুষের সঙ্গে মিশে যাওয়া। নবীন কুমারের শৈশবে বাংলা বই ছিল অতি দুর্লভ বস্তু, কিন্তু ইদানিং বিদ্যাসাগর মশায়ের সার্থকতা দর্শনে রাতারাতি যেন অসংখ্য গ্রন্থকার গজিয়ে উঠেছে শিলিত্রন্দের মতো। কার উদরে কছটাক বিদ্যে আছে তার ঠিক নেই, কিন্তু অক্ষর জ্ঞান থাকলেই যে কেউ যেন লেখক হয়ে যেতে পারে। কোনো না কোনো ধনীর কাছে কাকুতি মিনতি করে তারা গ্রন্থের মুদ্রণ ব্যয়ভার আদায় করে। তারপর একবার গ্রন্থকার সাজলেই তাদের বগল বাদ্যে কান পাতা দেয়। নবীন কুমারকে এইসব পরভৃত্যদের সঙ্গে এক নিঃশ্বাসে নাম উচ্চারণ করবে লোকে। যদিও এই কথা সত্য যে বাংলা ইংরেজি পত্রিকাগুলিতে তার সবকটি গ্রন্থ সম্পর্কে দীর্ঘ প্রশংসামূলক মন্তব্য প্রকাশিত হচ্ছে, কিন্তু প্রশংসায় ইতিমধ্যেই নবীন কুমারের অরুচি ধরে গেছে। একটি সম্ভ্রান্ত ইংরেজি পত্রিকা তার বিক্রম উর্বশী গ্রন্থ সম্পর্কে লিখল যে এই গ্রন্থটি কার রচনা সে সম্পর্কে সন্দেহ দেখা দিয়েছে। নিশ্চয়ই এটি কোনো প্রবীণ পণ্ডিতের রচনাই হবে, নিশ্চয়ই সংস্কৃত কলেজের কোনো প্রাজ্ঞ শিক্ষক এটি রচনা করেছেন। সে মন্তব্য পড়ে খুব একচোট হেসেছিল নবীন কুমার। বস্তুত বিক্রম উর্বশী রচনার সময় তার বয়স সদ্য 17 বৎসর। যাই হোক, এসব প্রশংসাও তাকে আর ধরে রাখতে পারছে না। সে বুঝতে শুরু করেছে যে বেশিরভাগ প্রশংসাই স্তুতিবাদের নামান্তর মাত্র। কেউ তো তার কখনো নিন্দে করে না। তার রচনা কিয়ং দশ যখন সে বিদ্যুৎ উৎসাহিনী সভায় সদস্যদের পড়ে শোনায়, তখন তারা এক বাচ্চা ধন্য ধন্য করে। নবীন কুমারের মনে সংশয় জাগে, তার রচনার মধ্যে ভুল ভ্রান্তি কি কিছুই নেই? সে সকলকে স্বনির্বন্ধন অনুরোধ করে, আপনারা আমাকে সুপরামর্শ দিন, আমার ভাষার দোষগুলির প্রতি আঙ্গুল নিদর্শন করুন, তার ফলে আমি নিজেকে সংশোধন করতে পারবো। কিন্তু সকলেই এক বাক্যে বলে, আপনার রচনা অতি উচ্চাঙ্গের, এর মধ্যে থেকে ত্রুটি বার করে কার সাধ্য? নবীন কুমার নিরাশ হয়। একমাত্র ব্যতিক্রম হরিশ মুখুজ্জে। নবীন কুমার তার প্রত্যেকটি গ্রন্থই উপহার দেয় হরিশকে। তারপর এই কয়েক মাস সে হরিশের মতামত জানার জন্য পুনঃ পুনঃ অনুরোধ করেছে, কিন্তু হরিশ সেসব বই পড়েই দেখেননি। হরিশ বলেছেন, বেরাদন নবীন, আমার মাথাটি এখন 5 রকম সমিষ্যের কথাই টাসা। তোমাদের ওই নাটক কাব্য পড়ার সময়ও আমার নেই, ধৈর্যও নেই, এমনকি রুচিও নেই বলতে পারো। একদিন নবীন কুমার প্রায় জোর করে হরিশকে তার রচনার কয়েকটি পৃষ্ঠা পাঠ করে শুনিয়েছিল। মধ্যপথে বাধা দিয়ে হরিশ বলেছিলেন, ব্যাস ব্যাস ব্যাস, থামো, আমার মাথা ঝিমঝিম করে, এসব কি বিদঘুটে সংস্কৃত ভাষায় বাংলা লিখেছ। যেমন ভাবে মুখে কথা কও তেমন ভাবে তেমন ভাষায় লিখতে পারো না, যাতে 5 জনে বুঝতে পারে? আমি বাংলা ভাষার ধারি না কেন জানো? তোমাদের ওই বাংলা ভাষাটি বড় বুঝরুক, কথা কইবে এক ভাষায় আর লিখবে দাঁত ভাঙা ভাষায়, যাতে ঠাকুর দেবতার গন্ধ। ইংরেজিতে ওসব ছলাকলা নেই। নবীন কুমার বলেছিল, বন্ধু, তবে অন্য সকলে আমায় প্রশংসা করে কেন? তারা কেন আমায় সর্বদা উৎসাহ দেয়? হরিশ উত্তর দিয়েছিল, এইটুকুও বোঝো না? তুমি একটি বেশ কচি নদর বড় মানুষের ছেলে। তুমি 2 পা হাঁটলে ঝমঝম শব্দ হয়। তোমার টাকায় 5 জনে লুচি মন্ডা মেঠাই খাচ্ছে। তোমায় কেউ অসুখী করবে কোন স্বাদে? আমি গরিব বামুনের ছেলে,
কোনোদিন কারোর খায়ও নি, পড়িও নি, কারোর ঝাড়ে বাঁশ কাটতেও যায়নি। সেই জন্য আমি সাফ সাফ কথা বলি, তোমার ওই ঠুলো পণ্ডিতি বাংলা আমার পোষাবে না। নবীন কুমার বলেছিল, কিন্তু বিদ্যাসাগর মশাইও তো এরকম বাংলাই লেখেন, এইরকমই তো বর্তমানকালের আদর্শ। হরিশ হাত জোর করে বলেছিলেন, বিদ্যাসাগর মাথায় থাকুক, তাকে আমি শ্রদ্ধা করি, তার লেখা সম্বন্ধে কিছু বলতে চাইনি। তবে ওই যে টেকচাঁদ ঠাকুর নামে দিয়ে প্যারীবাবু আলালের ঘরের দুলাল না কি যেন একটা লিখেছেন, তার কয়েক পাতা পড়ে দেখেছি, বড় খাসা লেগেছে। পড়া মাত্র বোঝা যায়। হ্যাঁ, আরেকটা কথা, বিদ্যাসাগর লিখেছেন লোক শিক্ষার জন্য, তোমাদের মতো রসের হাট খুলে বসেননি। যতই যত দেখছে ততই হরিশ মুখার্জির প্রতি আকৃষ্ট হচ্ছে নবীন কুমার। মানুষটি বড়ই বিচিত্র, একই মানুষের মধ্যে যেন নানা বৈচিত্র্যের সমাহার, যেমন তেজি এবং জেদি, আবার তেমনই কোমল। কখনো কখনো কারোর প্রতি ক্রোধে উদ্দীপ্ত হয়ে অশ্রাব্য কথার ফোয়ারা ছুটিয়ে দেন, আবার সেই মানুষই দেশের সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শুনে অশ্রু বর্ষণ করেন। একসময় তিনি খুবই দরিদ্র ছিলেন বটে, কিন্তু এখন তিনি যথেষ্ট অবস্থা ও সঙ্গতি সম্পন্ন। কিন্তু আজও তিনি নিজের কৈশোরের যৌবনের দারিদ্র্যের কথা অহংকারের সঙ্গে বলে বেড়ান। এইটি বিষম বিস্ময়কর ব্যাপারই বটে। এ শহরের নিয়মই এই, অধিকাংশ ব্যক্তি নিজের প্রকৃত অবস্থার কথা গোপন করে। যার যা অবস্থা তার থেকে চাল চলন অন্যরকম। যার ঘরে দিবারাত্রি ছুঁচোর কীর্তন চলছে, সেও বাইরে বেরোবার সময় কোচার পত্তন করে। একমাত্র হরিশ মুখুজ্জেই যেন ব্যতিক্রম। দারিদ্র তার কাছে শ্লাঘার ব্যাপার, যা আয় করেন ব্যয় করেন তার চেয়ে অনেক বেশি। হরিশ মুখুজ্জের চরিত্রে আরো অনেক রকম বৈপরীত্য আছে। দেশের সাধারণ মানুষের দুঃখ দূর করার জন্য তিনি তার লেখনীকে তরবারি করে তুলেছেন দিন দিন। ব্রাহ্ম ধর্ম প্রচারের জন্য তিনি দৃঢ়ভাবে নিয়মনিষ্ঠ। সপ্তাহে অন্তত দুদিন তিনি রসাবগলা অঞ্চল সন্নিহিত ভবানীপুরে ব্রাহ্ম মন্দিরে উপাসনার পূর্বে বক্তৃতা করেন। হিন্দু পেট্রিয়টের পৃষ্ঠাগুলি তিনি ভরাট করেন প্রায় একাই লিখে। আবার সেই মানুষই প্রতিদিন গলায় ঢালেন সুরারূপী অগ্নি, ঢালতেই থাকেন যতক্ষণ পদক্ষেপ ও কথাবার্তা অসঙ্গবদ্ধ হয়ে না যায়, ঠিক ততক্ষণ। প্রায় রাতেই তিনি নিজ ভবনে না ফিরে যান বেশ্যালয়ে। দেশের মানুষকে ভালোবাসেন তিনি, আবার দেশের মানুষকে এত বেশি গালিগালাজও আর কেউ দেন না তার মতন। লেখার নেশাটা খানিকটা কমে গেলে হরিশের কাছে নিত্য যাতায়াত করতে লাগলো নবীন কুমার। হরিশ সারাদিন আপিসের কাজে ব্যস্ত থাকেন। সন্ধ্যার পর তিনি কোনোদিন কোনো মিটিং, কোনোদিন ব্রহ্মসভায় অথবা হিন্দু পেট্রিয়টের কার্যালয়ে কর্মে নিযুক্ত থাকেন। তিনি যেখানেই যান নবীন কুমার সঙ্গে সঙ্গে ফেরে। কেল্লা থেকে রাত্রি 9টার তোপ দাগার পর হরিশ কর্ম থেকে নিবৃত্ত হন। তারপর কিছুক্ষণ নানা বিষয়ে তির্যক আলাপ করেন, সঙ্গে সঙ্গে চলতে থাকে সুরাপান। তারপর একসময় কণ্ঠস্বর জড়িত হয়ে এলে হরিশ উঠে দাঁড়িয়ে বলেন, বেরাদর নবীন, এবার লেট আস পার্ট আওয়ার ওয়েজ। এখন আমি যেদিকে যাব তুমি তো আর সেদিকে যাবে না। ঘরের ছেলে ভালোই ভালোই ঘরে ফেরো। আমি এখন কোনো সুন্দরীর রূপসাগরে অবগাহন করব, আর তার ঠোঁটের, না না না, তোমরা কি যেন বলো, অধরের অধরামৃত পান করে আমি অমর হব। দীর্ঘদেহী বলিষ্ঠকায় হরিশ এরপর আপন বুক চাপড়ে সগর্বে বলেন, আমি কত বছর বাঁচবো জানো? 300 বছর। আমার এত কাজ তার আগে ফুরুবে না। নবীন কুমারের দীর্ঘশ্বাস পড়ে। তার খুব বাসনা আরো কিছুক্ষণ হরিশের সঙ্গে সময় যাপনের, কিন্তু হরিশ অবিলম্বেই এমন দাপাদাপি শুরু করবেন যে তার সঙ্গে আর তাল রাখা যাবে না। তাছাড়া তিনি যেখানে যাবেন সেসব স্থানে যেতে নবীন কুমার ঘৃণা বোধ করে। মাঝে মধ্যে হরিশ কৌতুক ছলে মদের পাত্রটি নবীন কুমারের মুখে একেবারে সামনে এনে বলেন, খাও না বেরাদর, এক চুমুক নিয়েই দেখো না, এ তোমাদের ওই অধরামৃতের চেয়ে কিছু কম সরেস নয়, বুদ্ধির জানালা খুলে দেয়। দারুণ বিতৃষ্ণার সঙ্গে মুখ ফিরিয়ে নেয় নবীন কুমার। এই সুরা বস্তুটির প্রতিও তার দারুণ ঘৃণা। এই বস্তুটি সেবনের পর কত মানুষকে সে অমানুষ হয়ে যেতে দেখেছে। একদিন সে হরিশকে জিজ্ঞেস করলো, আচ্ছা বন্ধু, তুমি তো এত ভগবানকে মানো, ব্রাহ্ম সমাজে প্রার্থনার সময় চোখ বুজে বসে থাকো, সেই তুমিই এত সুরাপান করো কেন? হরিশ বললেন, ভগবত ভক্তির সঙ্গে সুরাপানের কি বিরোধ? ঈশ্বর কি কারুকে বলে দিয়েছে এটা খাবে না, ওটা খাবে না? আমি তেমন ঈশ্বরের কথা জানি না। তোমাদের শ্রীকৃষ্ণও তো অর্জুন আর পাণ্ডব পুরো স্ত্রীদের নিয়ে খান্ডব বনে পিকনিক করতে গিয়ে মদ খেয়ে খুব ফুর্তি করেছিলেন। যিশু নিজে তার শিষ্যদের সুরা পরিবেশন করেছেন। পরনি এসব?
নবীন কুমার বলল, যত লুচ্চা লম্পট মদ খেয়ে ঝুম মাতাল হয়, তারা আর তুমি সমান তাহলে? হরিশ বললেন, অন্যদের সঙ্গে আমার তুলনা করো না। আমি প্রতিভাবান, আমি যা খুশি করব। আমি জানি মাতার উপরে ঈশ্বর আছেন, তিনি দেখছেন। আমি কোনো ভুল করলে তিনি আমায় অন্য পথে নিয়ে যেতেন। নবীন ভাইয়া, আমি ঈশ্বরকে মানি কেন জানো? আমি জানি আমার সব রকম বিপদে আপদে তিনি আমায় রক্ষা করেন। একটা দিনের ঘটনা তোমায় বলি। তখন আমার বয়স কত, এই 15 কি 16 হবে। লোকের চিঠি চাপাটে দলিলপত্র লিখে 2-1 ঘন্টা পয়সা পাই, তা দিয়ে সংসার চলে। মাঝখানে দিলকাল খুব খারাপ পড়লো, কোনো রোজগার পাতি নেই, দিন আর চলে না। 2 দিন বাড়িতে চুলো জ্বলেনি, পেটে একটা দানা পড়েনি। মা শেষমেশ বললেন, যা হরু, আমাদের এই শেষ কাঁসার থালাটা বন্ধক দিয়ে যা পাবি 2টো চাল কিনে নিয়ে আয়। বেরোতে যাব এমন সময় ঝমঝমিয়ে বৃষ্টি। সে কি বৃষ্টি, তোমায় কি বলবো বেরাদার, যেন আকাশ একেবারে ফেটে গেছে। 3-4 ঘন্টাতেও সেই বৃষ্টি থামে না। আমি না হয় সেই বৃষ্টি মাথায় করেই বেরোতে পারি, কিন্তু কোনো দোকানপত্র তো খোলা থাকবে না। বন্ধকের দোকান আগে ভাগেই ঝাঁপ ছুটবে। নিরুপায় হয়ে একসময় কাঁদতে শুরু করলুম। পেটে খিদের অমন জ্বালা, কান্না আসবে না। কাঁদতে কাঁদতে বললুম, হে ভগবান, তুমিও আমায় দেখলে না। তারপরে কি হলো জানো বেরাদার নবীন? সেই বড় জলের সন্ধ্যাতেই এক বড় জমিদার আর তার মুক্তার আমার বাড়ি খুঁজে এসে হাজির। তাদের এক দলিলের ইংরেজি করতে হবে, খুব জরুরি। পরদিন সকালেই আদালতে জাহির করার কথা। আমি সে কাজ করে দিলুম, আর অমনি নগদ দান গতি 2টো টাকা পেলুম। বলো, ভগবানের দয়া ছাড়া এমন হয়? নবীন কুমার চুপ করে রইলেন। হরিশ জিজ্ঞেস করলেন, তোমার জীবনে এমন হয়নি কখনো? নবীন কুমার বলল, না। তুমি বয়সে এখনো বালক, তোমার সামনে অনেক দিন পড়ে আছে, কোনো না কোনো সময় হবে। এমনিতেই ঈশ্বর তোমায় সোনার চামচ মুখে দিয়ে এই পৃথিবীতে পাঠাচ্ছেন তো, তাই বুঝতে পারছো না। বন্ধু, আমি ব্রাহ্মদের সবাই অনেকবার গেছি, কখনো অবশ্য বাপ পিতেমার ধর্ম ছাড়বার কথা আমার মনে আসেনি। কিন্তু একটা কথা আমি স্বীকার করবই, যদিও মিষ্টান্ন ভোজন কিংবা লম্বা লম্বা বক্তৃতা দেবার জন্য তাদের নোলা শকশক করে, তবু অন্য অনেকের চেয়ে ব্রাহ্মণরা সচ্চরিত্র। তারা সুরাপান, কিংবা রামমোহন রায় সুরাপান করতেন, দেবেন্দ্র বাবুও করতেন। রামগোপাল ঘোষ, রামতুরু রাহিনীর মতো পূজনীয় ব্যক্তিরা কে করে না বলতে পারো? কিন্তু তুমি এই যে অবিদ্যের বাড়ি যাও, তুমি দেখছি মোরালিটির এপিটমিকটি। অবিদ্যে কাদের বলছো? স্ত্রীলোক মাত্রেই এক একটি রত্ন। তুমি জানো, প্রাচীন গ্রিস রোমে বড় বড় দার্শনিকরা সন্ধেবেলা বারবনিতা পল্লীতে গিয়ে নিজেদের মধ্যে দর্শন তত্ত্ব আলোচনা করতেন। সুন্দরী, স্বাস্থ্যবতী এবং নিষেধহীন কোনো রমণী নিকটে থাকলে পুরুষের শরীরের রক্ত চলাচল দ্রুত হয়, তাতে তার বুদ্ধি ও প্রতিভা বেশি খোলে। বেশি রক্ত চলাচলের জন্য শুম্ভ নিশুম্ভ নিধন হয়েছেন বোধহয়। এটি বেশ বলেছ, কাঁসা বলেছ, তা ঠিক। সেজন্যই নিবৃতে এক রমণীর কাছে একাধিক পুরুষের থাকতে নেই। থাকলেই বিবাদ, মন কষাকষি কিংবা রক্তারক্তি। কিন্তু বারাঙ্গনাদের কাছে সব পুরুষই অনন্য। দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট অফ ইট। তারা প্রত্যেকেই তোমার, আমার, তুমিও তাদের সকলের, কোনো ভেদাভেদ নেই। ফেলো করি, মাখো তেল। এইভাবে তর্ক বিতর্ক চলে, কোনো নিষ্পত্তি হয় না। গৃহে মা ও স্ত্রীর বিবাদের ফলে কোনো শান্তি নেই। তাই হরিশ কাজের শেষে যায় কোনো নর্তকীর বাড়িতে, আর নবীন কুমার ক্ষুণ্ণ মনে ফিরে আসে নিজের আলোয়। হরিশ তাকে চুম্বকের মতো টানেন, আবার হরিশ নিজেই তাকে একসময় ছেড়ে চলে যান বলে সে দুঃখ পায়। প্রায়ই হরিশের কাছে এসে বসে থাকে রায়মোহন। হরিশ এই লোকটিকে খুব প্রশ্রয় দেন। রায়মোহনের দশা এখন একেবারে যাচ্ছে তাই হয়ে গেছে। সর্বক্ষণ চুর চুর নেশাগ্রস্ত, পোশাক পরিচ্ছদে ধুলো কাদা মাখা, চক্ষুদয় ঘোলাটে। দেখলেই বোঝা যায় তার আর বেশি দিন আয়ু নেই। অবশ্য যে লোক নিজের প্রাণের মায়া একেবারে ত্যাগ করে বসে থাকে, তার মৃত্যু সহজে আসে না। হরিশের একটি স্বভাবের কথা নবীন কুমার আগেই শুনেছিল। যেসব রাতে তিনি নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরেন, তখনও তিনি একলা ফেরেন না। হয় রাস্তার কোনো গেয় কুকুর অথবা কোনো ভিখিরিকে সঙ্গে নিয়ে যান, এবং মাতা কিংবা পত্নীর আপত্তি শুনলেই তিনি তুমুল হল্লা করেন। এমনকি একদিন এক কুষ্ঠরোগীকেও তিনি পথ থেকে কুড়িয়ে নিয়ে গিয়েছিলেন। প্রায় সেই একই রকম মনোভাব নিয়ে তিনি রায়মোহনের জন্য
অবারিত দ্বার রেখেছেন। রায়মোহন সুরাপানের জন্য হরিশের কাছে আসে। অনেকখানি জিভ ভার করে সে হ্যাংলার মতো বলে, কই মুকুজ্জ মশাই, একটু সেবন করান, কণ্ঠতালু পর্যন্ত যে শুকে গেল। কাজ ফেলে রেখে হরিশ তৎক্ষণাৎ বোতল বার করে দেন। আন্তরিকতার সঙ্গে বলেন, আহা, ওর আত্মার সুখ পাখিটি সব সময় তৃষ্ণার্ত হয়ে থাকে, তাকে কষ্ট দেওয়া পাপ। নবীন কুমারকে দেখলে রায়মোহন আর ভয় পায় না। সে যেন সব ভয় ভাবনার ঊর্ধ্বে উঠে গেছে। তার কণ্ঠস্বরে পুরনো মোসাহেবি সুরটি আর নেই, বরং মাঝে মাঝে সে বেশ খোঁচা দিয়েই কথা বলে। একদিন এমনও হয় যে হিন্দু পেট্রিয়টের জন্য লেখা শেষ করতে হরিশের দেরি হচ্ছে। পাশে নিঃশব্দে বসে আছে নবীন কুমার। অদূরে বসে সুরাপান করে চলেছে রায়মোহন। সে কিন্তু নিঃশব্দ নয়, প্রায়ই সে গান গেয়ে ওঠে আপন মনে। হরিশ কিন্তু তাতে বিরক্তও হন না বা তাকে চুপ করতেও বলেন না। সুরার বোতলটি নিঃশেষ হয়ে গেলে রায়মোহন হরিশকে তাড়া দিয়ে বলেন, কই মুখুজ্জি মশাই, এবার উঠুন, এই দূতের বাচ্চাটিকে এবার বাড়ি যেতে বলুন। চলুন আমরা দুজনাই মিলে তীর্থস্থানে যাই। কুমলির কাছে যাবেন? কুমলি সে আবার দোকান খুলেছে, শেষ বেলায় বড় চমৎকারিনী হয়েছে। চলুন চলুন, আমি যে যাব। একদিন সে নবীন কুমারকে বলে, ছোট বাবু, আপনার এত বড় বংশ, আপনি তার মান রাখলেন না। আপনার পিতা উদার ছিলেন, মদ মাগের জন্য কম পয়সা ঢেলেছেন। উফ, সে জন্য কত নাম ছড়িয়েছিল তার, এক ডাকে সবাই চিনত। হ্যাঁ, বাবু বটে রামকমল সিংহী, 20-50টা মাতালের মুখের অন্ন না জোগালে আর বড় মানুষ কিসে। তা আপনার হাতে যে বিষয় সম্পত্তি এলো, আপনি আমাদের জন্য কি করলেন? একদিন একটা মোচ্ছবও লাগালেন না। বেশ 2-10 ঘন্টা বাই নাচবে, 20-50টা বোতল মাটিতে গড়াবে, আর আমরাও গড়াবো, তবে না মোচ্ছব। নবীন কুমার ঘৃণা ভরে রায়মোহনের অধিকাংশ কথারই উত্তর দেয় না। রায়মোহনকে দেখলে বেশিরভাগ দিনই সে বিরক্ত হয়ে চলে আসে। একদিন অসহ্য হলে সে রায়মোহনকে প্রচন্ড ধমক দেয়। রায়মোহন হা হা করে হাসে। হরিশও যোগ দেন সেই হাস্যে। নবীন কুমার একদিন ঠিক করে সে আর যাবে না হরিশের কাছে, কিন্তু দুদিনের বেশি স্থির থাকতে পারে না। চতুর্দিকে অসংখ্য চাটুকার, শুধু হরিশ আর রায়মোহনই তোয়াক্কা করে না তার সামাজিক মর্যাদার। তবু ওই দুজনের কাছেই তার যেতে ইচ্ছে হয়। 2-3 দিন রাগ করে থাকার পর সে আবার যায়। বিদ্যুৎ উৎসাহিনী সবার সদস্যদের মধ্যে দুজনের সঙ্গে নবীন কুমারের বেশি হৃদ্রতা ছিল, কৃষ্ণকমল ভট্টাচার্য এবং যদুপতি গাঙ্গুলি। এর মধ্যে কৃষ্ণকমল কিছুদিন যাবৎ তার একেবারেই আসে না। যদুপতি আসে, কিন্তু সেও নবীন কুমারের রচনার দারুণ অনুরাগী। প্রায় চাটুকারের মতোই শোনায় তার কথা। যদিও নবীন কুমার লক্ষ্য করেছে যদুপতি নির্লোভ স্বভাবের মানুষ। যদুপতি প্রায়ই বলে, এসো ভাই নবীন, আমরা দেশের জন্য বেশ বড় কোনো একটা কাজ করি। কিন্তু কি যে সেই বড় কাজ, সে সম্পর্কে যদুপতির নিজেরই কোনো স্পষ্ট ধারণা নেই। সে বড়জোর গ্রামে স্কুল খোলার কথা ভাবে। যদুপতি হরিশকে পছন্দ করে না। হরিশের উগ্র কথাবার্তা এবং প্রকাশ্যে লজ্জাহীনভাবে মদ্যপান দেখে সে শিওরে ওঠে। আগে হরিশ আসতেন নবীন কুমারের বাড়িতে বিদ্যুৎসাহিনী সভায়, এখন আর আসেন না। এখন নবীন কুমারের মতো উচ্চ বংশের মর্যাদা সম্পূর্ণ মানুষ যে হরিশের কাছে যায়, এটা যদুপতির পছন্দ হয় না। সে নবীন কুমারকে নির্বৃত্ত করতে চেষ্টা করে, কিন্তু উজ্জ্বল বাতি যেমন পতঙ্গকে আকর্ষণ করে, সেইভাবে হরিশের কাছে বারবার ছুটে যায় নবীন কুমার। হরিশের মতো এমন প্রজ্বলন্ত ব্যক্তিত্ব সে আর কারোর মধ্যে দেখেনি। ক্ষুরধার বুদ্ধি হরিশের। এদেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা তার মতো আর কেউ নিপুণভাবে বিশ্লেষণ করতে পারে না। একদিন হরিশও বড় অপমান করলো নবীন কুমারকে। কোনো কারণে সেদিন তার মর্জি সাফ ছিল না। সম্ভবত সারাদিন ধরেই তিনি কিছু কিছু মদ্যপান করছিলেন। সেই কারণে নিজের লেখাও মনোপুত হচ্ছিল না তার। একটি পৃষ্ঠা লিখেই ছিঁড়ে ফেলছিলেন। একটু পরেই উপস্থিত হলো রায়মোহন। তখনই তার টুকভুজঙ্গ অবস্থা। তার উপর এসেই সে বোতল দাবি করলো। হরিশও বোতল এগিয়ে দিলেন বিনা বাক্য ব্যয়। রায়মোহন পান করতে করতে শুরু করে দিল বেসুরা বেতালের কণ্ঠে গান। নবীন কুমার আর থাকতে না পেরে বলে উঠল, চুপ করো বন্ধু, তুমি এই লোকটাকে সহ্য করো কি করে? এটাকে বিদায় করে দিতে পারো না? অমনি দপ করে জ্বলে উঠলেন হরিশ। কর্কশ কণ্ঠে বললেন, কেন বার করে দেবো ওকে? তুমি ওর দুঃখ কি বুঝবে?
আমি ওর কথা সব বুঝেছি। তুমি চিরস্থায়ী বন্দোবস্তের আদরের দুলাল। তুমি বুঝবে না। তুমি সত্যিই দুধের বাছা। মনুষ্য জীবনের কিছুই জানো না। তুমি মাতালদের ঘেন্না করো, কিন্তু তোমার সাহস আছে? কোনোদিন জিভে ছুঁয়ে দেখেছো মদ জিনিসটা কি? নিজের বুকে চাপড় মেরে হরিশ বললেন, এই দেখছো আমার এই লোহার দরজার মতো শক্ত বুক? আমি পারি। আমি মুক্ত ফরাজদের পাশে বসে অন্ন গ্রহণ করতে পারি। তোমরা দুধ ঘি খাওয়া ধনির দুলাল, তোমরা কিছুই পারো না। তুমি মাতালকে ঘেন্না করো, কিন্তু কোনোদিন সাহস হলো না মদ জিনিসটা কি তা চেখে দেখতে। বেরাদার, আমার অতিথিদের তুমি কখনো অপমান করবে না। ধুতির কোচাটা সযত্নে বাঁ হাতে ধরে উঠে দাঁড়িয়ে নবীন কুমার বলল, আমি যাই। হরিশ বললেন, আচ্ছা, গুড নাইট। অপমান ও বন্ধু বিচ্ছেদের বেদনায় নবীন কুমারের মুখটি বিবর্ণ হয়ে গেল। কারুর কাছ থেকে এরকম ব্যবহার পাওয়ার অভ্যেস তার নেই। ক্রোধ যেন তার শরীরের প্রতিটি রন্ধ্র থেকে ফুঁড়ে বেরুতে চাইল। একবার তার মনে হলো এক্ষুনি গিয়ে কয়েকটি পাইক ডেকে এনে এই লোক দুটিকে পিটিয়ে একেবারে ছাতু করে দিতে, কিন্তু পরক্ষণেই মনে হলো সে হবে শুধু শারীরিক শক্তির প্রকাশ। অর্থ বলে হরিশ এবং রায়মোহনের মতো লোকদের জব্দ কিংবা চিরতরে স্তব্ধ করে দেওয়া তার পক্ষে কিছুই শক্ত নয়, কিন্তু এদের কাছে সে বুদ্ধিতে কিংবা কথায় কি হেরে যাবে? মুখ ফিরিয়ে এসে কাতরভাবে বলল, বন্ধু, মদ্যপানের মধ্যেই কি খুব বীরত্ব বা সাহসের পরিচয় আছে? হরিশ বললেন, মদ্যপান না করার মধ্যেও কোনো বীরত্ব বা সাহসের পরিচয় নেই। নবীন কুমার কয়েক পা এগিয়ে এসে হাত বাড়িয়ে বলল, দাও। হরিশ একটুও বিস্মত বা বিব্রত হলেন না। তৎক্ষণাৎ একটি গ্লাসে খানিকটা সুরা ঢেলে সেটি নবীন কুমারের হাতে তুলে দিলেন। নবীন কুমার এক চুমুকে তরল পদার্থটি শেষ করে বলল, এই তো খেলাম। কি হলো? হরিশ এবার রায়মোহন দুজনেই হেসে উঠল উচ্চস্বরে। রায়মোহন বলল, এক গ্লাসে তো শরীরে নোনা কাটবে গো, নোনা কাটবে। হরিশ বললেন, ঠিক। নবীন কুমার আবার হাত বাড়িয়ে বলল, দাও। দ্বিতীয় গ্লাসটিও সে এক নিঃশ্বাসে শেষ করে জিজ্ঞেস করলো, এবার? হরিশ বললেন, দ্বিতীয় গ্লাসে তো মাত্র মুখের দুধের গন্ধ ছাড়বে। আমরা তো শিশু বয়সে মায়ের বুকের দুধ খাই, সে গন্ধ অনেকদিন মুখে লেগে থাকে। হাতের বোতলটি উঁচু করে তিনি বললেন, এটা কি জানো? টাটকা, নতুন জিনিস এসেছে। এতকাল তো এসকাটিলিয়ান ব্র্যান্ডি খেয়ে জিভ খসখসে করেছি। এটা একেবারে খাস ফরাসিস দেশের। এর নাম কন্যাক। এর প্রতিটি ফোঁটায় রক্ত। এর 4 গ্লাস খেলে তবে না গা গরম হয়। নবীন কুমার বোতলটি হরিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে সরাসরি নিজের গলায় ঢালতে লাগলো। সবটুকু তরল আগুন। রায়মোহন হরিশের দিকে তাকিয়ে দারুণ কৌতুকের ভঙ্গিতে খচাং করে টিপে দিল এক চক্ষু। তার তোবড়ানো গালে ভেসে উঠল এক ধরনের হাসি। হরিশও হাসতে হাসতে নবীন কুমারকে বললেন, বন্ধু, আমায় মদ্যপানে দীক্ষা দিয়েছিলেন রাম গোপাল ঘোষ। তোমাকেও দীক্ষা দিল আমার মতো একজন প্রতিভাবান বিখ্যাত লোক। সুতরাং তোমার দুঃখ করার কিছু নেই তো। হঠাৎ এমন বীরত্ব দেখাতে গিয়েও নবীন কুমার শেষ রক্ষা করতে পারল না। কয়েক ঢোক তীব্র কনিয়াক গলায় যেতে সে বিষম খেলো। যতখানি সে পান করেছিল তার অনেকটাই উল্টে বেরিয়ে এলো গলা দিয়ে। চোখে এসে গেল জল। হরিশ তার হাত থেকে বোতলটি নিয়ে নেবার চেষ্টা করতেও সে দিল না। বোতলের গলাটি শক্ত করে চেপে ধরে রইল।